ওকে। সুপ্রিয় দর্শক, আমি জানাচ্ছি বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ফেসবুক লাইভে। আর আজকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ফেসবুক লাইভের সব পর্ব আমাদের সঙ্গে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে দেশের একটা সংকটকালীন সময়ে এই মুহূর্তের স্থিতিগুলো নিয়ে আলোচনা করার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইনজীবী ও রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক হাসনাত কাইম। আমরা যে বিষয়টা নিয়ে আজকে মূলত তার সাথে আলোচনা করব, তিনি যে বিষয়গুলো আজকে আমাদেরকে বলবেন, মূলত আজকের আমাদের আলোচনার বিষয় সমসাময়িক পরিস্থিতি ও ডিজিটাল নিরাপত্তা আইন। খুবই এই সময় সবচেয়ে অন্যতম আলোচিত বিষয় এটা। প্রথমে আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাবো, আগে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে অবস্থান কি? আসলে আমি এর আগে মনে হয় মঙ্গলধ্বনির সাথে একবার এই ডিজিটাল আইনটা, এখন যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এটা আসলে আরেকটা আইনকে রিপ্লেস করেছে। ওইটা ছিল আসলে, ওই আইনের নাম ছিল 2006 সালের সেই আইনটা, সেইটার নাম ছিল হচ্ছে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 যখন আসলে আসে, তখন সম্ভবত আমি মঙ্গলধ্বনির এই ইয়ের জন্য এরকম বাধ্য হয়েছিলাম যে একটা দেখতে ওই আইনটা সম্পর্কে। তো এই আইনটাকে 2018-তে রিপ্লেস করা হচ্ছে। জনগণের দীর্ঘদিনের আন্দোলনের পরে কতগুলো ধারা নিয়ে আসলে জনগণের ক্ষোভ ছিল, আদালতে মামলা ছিল। সেই মামলা আসলে যখন শুনানির পর্যায়ে, তখন আসলে এই সরকার আসলে সিদ্ধান্ত নেয় যে না, ওই ধারাগুলি আমরা আসলে পরিবর্তন করব, ওই মামলাটার পরিচালিত হওয়ার দরকার নেই। এবং তারপরে আসলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, কি আসলে এটা 39 নম্বর আইন ছিল, সেইটার কয়েকটা ধারা 54, 55, 56, 57 এবং 66 এগুলি বিলুপ্ত করে দেয় এবং নতুন আইন আসলে আজকে যেটা নিয়ে আমরা আলাপ করছি এটা আসলে কার্যকর করে। তখন আসলে সবচেয়ে আলোচিত ছিল 57 ধারা, এবং 57 ধারা নিয়ে তখন পত্র পত্রিকায় মানুষ বিভিন্ন রকমের সমালোচনা করেছে। আমি অবশ্য আইনকে এইভাবে বলি না। আমি যেভাবে দেখি আইনকে, আমি বলি যে একটা আইন নতুন করে কখন হয়? একটা আইন নতুন করে হয় যখন আসলে একটা নতুন যখন আসলে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়। রাষ্ট্র আসলে যারা পরিচালনা করে, তারা যখন মনে করে যে একটা নতুন পরিস্থিতি উদ্ভূত হয়েছে এবং নতুন কিছু সমস্যা আসলে সে ফেস করে, তখন আসলে মনে করে যে ওই সমস্যাটা সমাধান করার জন্য আসলে আইন, আরেকটা নতুন ধরনের আইন লাগে। এখন এই আইনকে ব্যাখ্যা করার আসলে কতগুলো পথ থাকে। আমি বলি যে কমপক্ষে, আমি অনেক সময় হাসতে হাসতে বলি যে একটা আইনকে ব্যাখ্যা করার অন্তত আড়াইটা দৃষ্টিকোণ আছে। আড়াইটা দৃষ্টিকোণ মানে আমি বলি যে একটা হচ্ছে যারা আইন প্রণয়ন করে, যারা রাষ্ট্র চালায়, তাদের দিক থেকে আইনটার প্রয়োজন তারা দেখে। আইনটার আসলে যারা ভুক্তভোগী হয়, যারা শিকার হয়, যারা আইনটার দ্বারা আসলে মনে করে যে বাধাগ্রস্ত হচ্ছে কিংবা আসলে একভাবে আইনটার সাবজেক্টেড হয়ে যাচ্ছে, তারা জনগণ, আমাদের এখানে যদি বলি মানুষ, তাদের জায়গা থেকে একভাবে আইনটাকে দেখে। আর অর্ধেকটা দৃষ্টিভঙ্গি আসলে থাকে আমাদের মতো আইনজীবীদের। আমরা আসলে আইনের একটা ব্যাপার দেখি, আমরা বলি এই আইনটা জামিনযোগ্য কিনা, এই আইনে কতদিনে জামিন হবে, ধরলে আসলে কে নিয়ে যাবে, কার কাছে থাকবে, এরকম একটা আইনটারই মধ্যে, আইনটার ভেতরেই আরেকটা আসলে ব্যবহারিক একটা ব্যাখ্যা উকিলরা দাঁড় করে। আমরা এইটা আসলে যারা আসলে আইন ইয়ে ছিল আর কি, আমি যেটা বলতে চাইছি যে যারা আসলে আইনটা প্রণয়ন করে, তাদের পক্ষেই আসলে মূলত এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড়ায়। এই আইনটা যখন হয় তখন আসলে দুনিয়ার পরিস্থিতিটা তার আগে আসলে একরকমের চেঞ্জ হয়েছিল। এখন আপনারা যেগুলিকে দেখেন আসলে তথ্য যোগাযোগের জন্য আজকে আমরা যে মাধ্যমে কথা বলতেছি, এগুলো নতুন করে আসছে। যোগাযোগ মাধ্যমে নতুন ধরনের আসলে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং বাস্তবত যেটা হয়, মানে আইন যারা আসলে প্রণয়ন করে তারা কতগুলি নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে, আবার মানুষও কতগুলি নতুন বাস্তবতার মধ্যে পড়ে যখন সে একভাবে বোধ করে যে এই ধরনের যে কোনো একটা মাধ্যমকে ব্যবহার করার এক ধরনের
সুবিধা এবং অসুবিধা যখন তৈরি হয় তখন আসলে মানুষ এইটার আসলে রিমেডি কি হবে এটার জন্য এক ধরনের আর্টস তৈরি হয় তার মধ্যে। অন্য কিছু যদি মনে না করেন তাহলে নির্জর আপনাকে উদাহরণ ধরে একটা কথা বলতে পারি। যেমন এখানে আমি যখন টক শো আপনার সাথে আলাপে আসবো তার আগে একজন আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে। স্ক্রিনশট পাঠায় আমাকে বলছে আপনি যে আসলে ওনাদের সাথে কথা বলতে গেছেন আপনি জানেন ওনাদের আপনাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি? আমি বললাম না তো খুব একটা জানি না, তো আমি প্রথমে ওকে চিনি না, প্রথমত চিনি না, আজকে প্রথম ওর সাথে আমার কথা হবে। তো সে একটা স্ক্রিনশট পাঠাইছে, সে স্ক্রিনশটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি রাষ্ট্রচিন্তা সম্পর্কে কি বলে ঐক্যজোটের সাথে আমাদের একজন লোক আলোচনা করছে এবং তারা এরকম একটা মেসেজ আপনি কারো কমেন্টের সাথে আপনি যোগ করছেন। এখন এই রকমের জিনিস দেখলে কি হয়? উকিল হইলে প্রথমে মনে হয় মামলা করে দেওয়া দরকার। যারা আসলে ভুক্তভোগী হয় তারা মনে করে যে তার মান ইজ্জত ক্ষুণ্ণ হইল, আর যারা হচ্ছে আরো বেশি ক্ষমতা সম্পন্ন তারা মনে করে আপনাকে শায়েস্তা করতে হবে মিথ্যা যদি হয়। এইরকম একটা মানুষ মনস্তত্ত্ব তৈরি হয় সমাজের মধ্যে, এক ধরনের ভোগান্তি এবং তার থেকে বেরিয়ে আসার একটা মনস্তত্ত্ব, তার একটা শাস্তি দেওয়ার মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্বটাকে আসলে রাষ্ট্র ব্যবহার করে হিংসার মনস্তত্ত্ব বলেন, অপব্যবহারের বিরুদ্ধে আসলে প্রতিশোধ পরায়ণতা মনস্তত্ত্ব বলেন, এইটাকে সে ব্যবহার করে। এইটাকে জনগণের কাছে সে বলে যে তোমার নিরাপত্তার জন্য যে ডিজিটাল সিকিউরিটি আইন কিংবা ডিজিটাল নিরাপত্তা আইন, এমনিতে মনে হয় দৃশ্যত মনে হয় যে আমাকে আসলে বা সাধারণ মানুষকে ডিজিটাল ওয়েতে যদি আসলে কেউ হ্যারাস করতে না পারে তার জন্য আসলে তার নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু কার্যত আপনি ধরবেন যে এই আপনাকে যে অপরাধটার কথা বললাম এটাকে যদি অপরাধ হিসাবে আমি দেখি তাহলে দেখবেন যে এটা মানহানি কিংবা এরকম একটা জিনিসের মধ্যে পড়বে, এটা একটা সেকশন। কিন্তু এটাকে অবলম্বন করে আমি যে পরশুদিন বা এর আগে মানে একটা আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি এই আইনের 3টা ধারাকে ধরে। আমি বলছি 21 ধারাটা দেখেন, তারপরে আমি বলছি যে আসলে 21 ধারার কথা বলছি, সম্ভবত 31 ধারা বা 32 ধারার কথা বলছি, আরেকটা এরকম আমি আপনাকে ধারাগুলি বলে দিচ্ছি। তো ওই একটার মধ্যে ধরেন বলা হয়েছে যে আপনি যদি ধরেন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোনো কাজ করেন কিংবা আপনি জাতির জনকের বিরুদ্ধে কথা বলেন কিংবা আসলে আপনি জাতীয় পতাকা নিয়ে কিংবা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন তাইলে আপনার বিরুদ্ধে আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, এটা 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝা যায় এটা সংজ্ঞা দিচ্ছে একটা, মুক্তিযুদ্ধের চেতনা হলো মুক্তিযুদ্ধের যে 4 নীতি, তার মানে হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে। এখন প্রতিনিয়ত আমাদের দেশের মানুষ এগুলির ব্যাপারে আলাপ করে, প্রতিনিয়ত মানুষ এটার ব্যাপারে তার মতামত দেয় এবং এই মতামত দিলে আসলে এইটা আসলে এই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হয়েছে কি হয় নাই এইটা নির্ধারণ করার একটা ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে যারা আসলে পুলিশ কিংবা আসলে যাদেরকে আইনের আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা যদি মনে করে যে আপনার যে ব্যাখ্যা, আপনার যে আলোচনা এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, তাইলে আপনার নামে কিন্তু 21 ধারা একটা মামলা করে দিতে পারে। এখন এই যে মামলা করে দিতে পারে, এখন এই মামলার ধরেন প্রথমত আমাদের যেরকম ধরেন দিদারকে নিয়ে আমি এই মুহূর্তে যে ক্রাইসিসের মধ্যে আছি, তো ধরেন মামলা করে দিল, মামলা করে দেওয়ার পরে আপনি গেলেন আদালতে, আপনার প্রথম যাইতে হবে ধরেন আপনার নিয়ম অনুযায়ী এগুলো ক্রিমিনাল কেস, একদম নর্মালি ধরেন আপনাকে যাইতে হবে হচ্ছে ক্রিমিনাল কোর্টে, আপনাকে গিয়ে একটা জামিন চাইতে হবে, আদালত আপনাকে জামিন দেওয়ার এখানে ক্ষমতা রাখে। তাহলে কি করতে হবে, এরপরে আপনার এটার জন্য একটা ট্রাইব্যুনাল করা হয়েছে, যে ট্রাইব্যুনালে আপনার এই রিজেকশন অর্ডার নিয়ে গিয়ে একটা মামলা জামিন চাইতে হবে। সেই আদালতে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পরে আপনার একটা শুনানির তারিখ দিবে। সেই শুনানিতে আপনাকে মামলা মানে তারা শর্ত সাপেক্ষে জামিন দিতে পারে অথবা না দিতে পারে। আপনি তারপরে আসলে হাইকোর্টে আসবেন এবং হাইকোর্টে আসার পর তার মানে আপনি 5 কিংবা 6 মাস পর্যন্ত, খুব যদি আপনাকে রাষ্ট্র আপনাকে ডিমান্ডে না নেয়, কোন আন্তর্জাতিক চক্রের সাথে আপনাকে যুক্ত করে না দেখায় কিংবা অন্য কিছু না করে, সরকার যদি আপনার প্রতি আসলে রাষ্ট্র কিংবা আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি আপনার প্রতি খুবই একটা মানে কি বলা যায় একটা দয়া পরবশ হয়ে একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাইলে ওইটুকু আপনাকে 6 মাসের জন্য আপনাকে কারাগারে থাকতে হবে, হাইকোর্ট যদি আপনাকে জামিন। আর যদি সেটা না হয়, এটাকে যদি অন্য কোনো কিছুর সাথে তারা সন্দেহ করে কিংবা আসলে সন্দেহ অতিরাষ্ট্রিক কোনো একটা অপরাধের সাথে যদি আপনাকে যুক্ত আছেন বলে মনে করে, তাহলে বছরের পর বছরে তদন্তটা আটকে থাকতে পারে এবং তারা আপনার জামিনের জন্য আসলে আপত্তি করতে পারে।
এরকম ধারা ধরেন আরো আছে, আপনি রাষ্ট্রের সুনাম যদি পূর্ণ হয় আপনি সেটার জন্য করতে পারবেন, এইরকম হইতে পারে। আপনি যদি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট একটা বলে একটা আইন ছিল ব্রিটিশদের, যে আপনি অফিসের কোনো একটা গোপন কাগজপত্র দেখতে পারবেন না। কারণ আমাদের সাংবাদিকরা যেটা নিয়ে ধরেন খুব উদ্বিগ্ন, যে অফিসে গিয়ে তার আপনি যে আসলে আপনারা সাংবাদিকরা গিয়ে ওইখান থেকে একটা রিপোর্ট নিয়ে আসবেন, কিংবা আসলে এখানে একটা ফটোকপি করে নিয়ে আসেন, কিংবা আসলে একটা পেন ড্রাইভে করে একটা কপি করে নিয়ে আসেন। এখন এইগুলি হচ্ছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের যদি পরিপন্থী হয়, প্রতিনিয়তই পরিপন্থী হয়। কিন্তু সরকার যখন আপনাকে ধরতে চাইবে তখন সে ধরতে পারবে, যখন ধরবে না তখন আপনি ফ্রি আছেন। তার মানে প্রতিনিয়ত আপনি একটা অপরাধ চক্রের ভেতরে থাকতেছেন এই আইন অনুযায়ী। আপনাকে কখন আসলে তার মনে হবে যে আসলে এটার মধ্যে আপনাকে ধরা আটকানো উচিত, সেইভাবে আটকাইতে পারে। এই হচ্ছে ধরেন যদি খুব সারাংশ বলি, খুব সংক্ষেপে বলি, ডিজিটাল নিরাপত্তা আইনের এইটা হচ্ছে ধরেন বড় রকমের ইয়ের জায়গা, মানে লুপহোল, যেটাকে আসলে আমাদের আইনের ভাষায় বলে যে এই জায়গাগুলি অব্যাখ্যাত, কোনো ব্যাখ্যা নাই, এগুলির কোনো সুনাম, রাষ্ট্রের সুনাম কিংবা ভাবমূর্তি, এটা কি, এইটার কোনো ধরনের ডেফিনেশন নেই। রাষ্ট্র যখন মনে করবে যে তার সুনাম আপনি ক্ষুণ্ণ করছেন, তখন আপনি আসলে সুনাম ক্ষুণ্ণের অপরাধে অভিযুক্ত হইতে পারেন। এখন এই রকমের একটা আইন, এরকম একটা আইন যে আসলে এরকম একটা দেশে বানানো যায়, একটা যে দেশটাকে আপনার 30 লক্ষ মানুষের আসলে জীবন দিয়ে অর্জন করা হয়েছে বলা হয়, যে দেশে একটা আপনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বলতেছেন, এইরকমের একটা আইন যে বানানো যায় এবং এই আইনের ব্যাপারে ধরেন মানুষকে যে কোনো সময় আসলে তাকে যাকে তাকে আসলে তুলে নেওয়া যায়, কিংবা আপনি যেটা মানে এরকম, এবং তুলে নেওয়ার জন্য ধরেন কোনো ধরনের কোড কন্ডাক্টের দরকার নেই। আমাদের এখানে এখন আমরা যেটা যে জন্য দাঁড়াইছিলাম, সাদা পোশাকে একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া যায়। তার জন্য পুলিশের যে আসলে রেগুলেশন আছে, পুলিশের যে ইউনিফর্ম আছে, পুলিশের যে আসলে তাকে তুলে নিলে 3 ঘন্টার মধ্যে তার ফ্যামিলিকে আসলে তার হোয়ার অ্যাবাউটস এবং কি কারণে নিয়ে আসছে এগুলি জানানোর ব্যাপার আছে, এইগুলির ব্যত্যয় হইতে থাকে। কিন্তু আপনি এগুলির কোনো ধরনের আসলে ওইটা আরেকটা পার্ট, কিন্তু আইনটার মধ্যে এই ধরনের এরকম অনেকগুলো জায়গা আছে। তো আমি এই জন্য বলি যে আপাতত 3টা জিনিস যদি আপনি জানেন, তাইলেই আপনি আসলে আপনি যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছেন এটা নিয়ে আপনার ঘুম হওয়ার কথা না। করোনা নিয়ে যেরকম ঘুম হওয়ার কথা না, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আসলে আপনার ঘুম হওয়ার কথা না। আপনি একটা সব রকমের একটা ভীতির মধ্যে, একটা সন্ত্রাসের মধ্যে আসলে বসবাস এই দেশে। আমরা মনে করছিলাম যে এইরকম জিনিসগুলিকে ধরেন যখন একবার অনেক আগে আন্দোলনগুলি আসছিল, আমাদের এখানে যেটা হয় প্রতিদিন ইস্যুর পরে ইস্যু আসে। আমাদের রাখাল রাহা বলে আমাদের এক বন্ধু আছে, তার এই কোটেশন আমি খুব ব্যবহার করি। সে বলে যে কাইম ভাই, প্রতিদিন যে পরিমাণ গজব নাজেল হয়, তো আপনি কোন গজবের পিছনে ছুটবেন? মানে ইস্যু তো আপনার প্রতিনিয়ত আসতে থাকে, আপনি সারাদিন রাস্তা থেকে উঠতে পারবেন না। আপনি যদি প্রত্যেকটা ইস্যুকে রেসপন্স করতে যান, আপনি সারাদিন 24 ঘন্টায় আপনাকে প্রত্যেক ইস্যুতে কথা বলতে হবে, এবং না বললে আর রেসপন্স করার আরেক সমস্যা হলো যে আপনাকে তখন সিলেক্টিভ এরকম টার্ম আছে, যে আপনি তো ধরেন আজকে বলতে পারে যে আপনি তো দিদারের ব্যাপারে খুব আপনারা খুব ইয়ে, তো আপনি তো অন্য জনের জন্য বলেন না, তো আপনি তো আসলে খুব সিলেক্টিভ। এটা তো আসলে এটাও সত্য। কিন্তু একটা মানুষের কিংবা আমাদের একটা সংগঠন, যেটা আসলে সংগঠনও না, আপনি যে আমাকে বলছেন আমি প্রধান সংগঠক, আসলে আমাদের এখানে কোনো ওইরকম কোনো, এই যে এটা বলি যে আমাদের জন্য এটা খুব জটিল। যখন আমাকে কেউ পরিচয় করে দেয় বা আরেকজনকে পরিচয় করে দেয় যে আসলে ভাই উনি হচ্ছে রাষ্ট্রীয় প্রধান সংগঠক বা সংগঠক, তা আমাদের বলতে হয় যে ভাই আমরা কোনো সংগঠক নাই, আমাদের এখানে প্রত্যেকে হচ্ছে এই কি বলে যে সদস্য। আমরা ওই আরেকটা প্যাটার্নের আসলে অর্গানাইজেশন করতে চাই, যেখানে আসলে আমরা যেহেতু বলি যে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে হবে, তাহলে আমরা বলি আমাদের এই প্র্যাকটিসের মধ্যে আমরা প্রথমে সংগঠনের মালিকানা মানে সদস্যদের কাছে দিতে চাই। সেই প্র্যাকটিসটা করি বলে আমাদের মধ্যে এরকম কোনো হায়ারকি নাই, কোনো পলিট ব্যুরো নাই, কোনো ধরনের ধরেন সম্পাদক মন্ডলী নাই, কোনো সমন্বয়কারী নাই। আমরা একটা ধরেন এখনো পর্যন্ত খুবই ছোট আকারে আসি বলে এক ধরনের ধরেন আলাপ আলোচনা করে একভাবে চলতে পারি, এটা হয়তো ধরেন চলবার মতন না। কিন্তু আমরা ধরেন এই জন্য আমি বলি যে এগুলি এখন পরিস্থিতি হয়েছে যে এই রাষ্ট্র চিন্তার কাছেই মানুষের ধরেন অনেক এক্সপেকটেশন দাঁড়ায় গেছে। তার কাছে ধরেন প্রায় একটা পার্টির মতো জিনিস হয়তো ধরেন আশা করে, কিংবা তার কাছে একটা খুব সঠিক বয়ান আশা করে। কিন্তু আমরা ধরেন অনেক বয়ান নিয়ে কাজই শুরু করি না। আমাদের অনেক বিষয়ে তো আমাদের যেটা হয়, যেহেতু আমরা ধরেন সব বিষয় টপ টু বটম আমরা আলাপ করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা 4 জন মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। সেই জন্য আমাদের অনেক পজিশন ক্লিয়ার না। অন্য একটা অর্গানাইজেশন, আমি যেটা আপনার প্রথমে বলতেছিলাম যে আপনাদের সংগঠনে হয়তো আপনি বলতেছেন সাম্রাজ্যবাদের ব্যাপারে আপনার এরকম একটা অবস্থা,
আপনি অমুক সম্প্রসারণবাদের বিরুদ্ধে আপনার এরকম একটা অবস্থান। রাষ্ট্রচিন্তার কি অবস্থা? রাষ্ট্রচিন্তা তো এটা ডিল করে নাই, রাষ্ট্রচিন্তা তো এটা নিয়ে আলাপই করে নাই। রাষ্ট্রচিন্তা এখন পর্যন্ত যেটা আলাপ করে এটা হচ্ছে যে রাষ্ট্রটা যে এরকম হইলো, এর একটা বড় কারণ হইলো যে রাষ্ট্রটা এখন পর্যন্ত আসলে ব্রিটিশ উপনিবেশিক কায়দায় চলতেছে। এখানকার রাজনীতি যেটাকে ডিল করতে পারে না, তার কারণ হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলি উপনিবেশিক কায়দায় বানানো। মানে ব্রিটিশটাই বানাই দিয়েছিল এখানকার আসলে কংগ্রেস। লর্ড হিউম বলে এক ভদ্রলোকের হাত দিয়ে ধরুন প্রথম কংগ্রেস শুরু হলো, মুসলিম লীগ এরকম শুরু হলো, এগুলি থেকে বাইঙ্গা ধরেন সংগঠন হলো। এখন আমরা যারা ধরেন এক সময় ধরেন আপনার মতো কমিউনিস্ট হইতে চাইছিলাম একটা সময়, আমাদের পার্টিগুলি ধরুন ধরেন একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম কিংবা কোনোটা মাওয়িস্ট পার্টি, কোনোটা রিমের মেম্বার, কোনোটা অন্য একটা ইন্টারন্যাশনাল মেম্বার, এইভাবে তার একটা স্ট্রাকচার ছিল, তার এক ধরনের অনেকগুলো জিনিস আমরা আসলে সাপোর্ট পাইতাম। রাষ্ট্রচিন্তার এরকম তো কিছু নাই, প্রত্যেকটা জিনিসটাকে প্রতিনিয়ত বানাইতে হয়, শব্দটা তাকে বদলাইতে হয়। আমরা বলি এখন গণক্ষমতাতন্ত্র, আমরা বলি গণতন্ত্র দিয়ে তো হবে না, এরকম আর কি। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেছি। তো যেটা হচ্ছে আইনের ব্যাপারে আমরা আমাদের এই জন্য আমরা এখন পর্যন্ত ডিল করি হচ্ছে উপনিবেশিক আইনগুলি এবং রাষ্ট্র পরিচালনার আইনগুলি। আমরা আমাদের যদি আমি বলেন, মনে হয় আরেকটা প্রশ্ন একটু সাথে অ্যাড করে দিতে চাই। জি, সেটা হচ্ছে যে এই 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 প্রসঙ্গেই চলে আসছে, দুইবারই আপনি দুইটা প্রশ্নেরই উত্তর নিয়ে আসছেন। আমি ওই দুটা একটু অ্যাড করে দিতে চাই। সে দুটো হচ্ছে বাক স্বাধীনতা হরণের প্রশ্নে বাংলাদেশের সংবিধান কি বলে এবং সাদা পোশাকে তুলে নেওয়া যাওয়ার বাংলাদেশের আইনগত ভিত্তি কি। এই দুটো চলে আসছে যদিও, তারপর আরেকটু যদি বিস্তারিত। আচ্ছা, এটাকে আরেকটু তাহলে করি। প্রথমত হচ্ছে আমাদের সংবিধান নিয়ে ধরেন আমাদের একটা বড় রকমের প্রস্তাবনা আছে, একটা ক্রিটিক আছে। সেইখানে আমরা অনেকগুলো জিনিসই বলছি। এই এই ওই ওই মানে ওই গোটা আলোচনাটার ভিতরে আমরা যে কথাটা বলতে চাইছি ওইখানে একটা লাইনে যদি বলি, আমরা বলি যে সংবিধানকে আমরা দুই ভাগে ভাগ করি। আমরা ওইভাবে আলোচনার সুবিধার জন্য আমরা বলি যে একটা রাষ্ট্র তো, একটা দেশ তো 55,000 বর্গ মাইলের। এই 55,000 বর্গ মাইলের দেশটা আসলে কিভাবে পরিচালিত হবে, এই যে পরিচালনার প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে রাষ্ট্র। এর মধ্যে আপনার আর্মি আছে, এর মধ্যে আপনার জুডিশিয়ারি আছে, এর মধ্যে আপনার পার্লামেন্ট আছে, গভর্নমেন্ট আছে, এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এই সবচেয়ে বড় প্রতিষ্ঠানটা হচ্ছে রাষ্ট্র। এবং এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এটা সবচেয়ে মানে প্রায়র গাইডলাইন হচ্ছে আসলে তার কনস্টিটিউশন কিংবা সংবিধান আমাদের এখানে বলে। ওই শব্দগুলি নিয়ে আমাদের আপত্তি আছে। যাই হোক, ওই সংবিধানের দুইটা পার্টের কথা আমরা বলি, যে আপনার যে কোনো আপনাদের যেরকম সংগঠনে আমি বলি যে আপনারা যারা সংগঠন করেন, আপনারা দেখবেন যে আপনার সংগঠনের একটা ঘোষণাপত্র আছে, আরেকটা গঠনতন্ত্র আছে। মানে আপনি একটা জিনিস করবেন, এইটা আপনার একটা এক্সপেকটেশন, আপনি এটার জন্য একটা ব্যাখ্যা করেন। আর কাদেরকে আপনি দায়িত্ব দিবেন, যে দায়িত্ব নিবে তাদের আসলে কি কি দায়িত্ব থাকবে, তারা কার কাছে জবাবদিহি করবে, কিভাবে পরিচালিত হবে, আয় ব্যয় কি হবে, এটার একটা ধরেন জায়গা থাকে। এটাকে আপনারা গঠনতন্ত্র বলেন। বাংলাদেশের সংবিধানের একটা অংশকে আমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, তৃতীয় অধ্যায় পর্যন্ত এটাকে বলি গঠনতন্ত্র, আর ঘোষণাপত্র। এইখানে বলা আছে রাষ্ট্র গণতান্ত্রিক হবে, রাষ্ট্রের মূলনীতি আসলে এই হবে, রাষ্ট্র গ্রাম শহরের মধ্যে বিরোধ কম হবে, এরকম বিভিন্ন কথা বলা আছে। আর এটা বাস্তবায়ন হবে কিভাবে ওইটা বলা আছে হচ্ছে ওই চতুর্থ অধ্যায় থেকে শেষ পর্যন্ত। ওইটা মানে প্রথম দিকে একটা চ্যাপ্টার হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার যে চ্যাপ্টারটা, এই মৌলিক অধিকার চ্যাপ্টারের আসলে 39 নম্বর আর্টিকেলটাই আমি আপনাকে পড়ে শোনাবো নাকি, এটা ইন্টারেস্টিং, আমি আপনাকে পড়ে শোনাই, ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার, তাহলে একটু মজা পাবেন। 39-এর 1-এ বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করানো। দাঁড়ি, এটা একটা সেন্টেন্স। 39-এর 1 হচ্ছে আপনি যেটা জানতে চাইছেন, চিন্তা ও বিবেকের স্বাধীনতা আপনার নিশ্চয়তা আছে। 2-এ আপনার কন্ডিশন গুলি হচ্ছে এরকম: রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্র সমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়।
তার মানে আপনাকে যে স্বাধীনতাটা দেওয়া হলো এগুলি কতগুলি প্রি কন্ডিশন আছে। আপনি রাষ্ট্রের নিরাপত্তা, তারপরে হচ্ছে বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, আপনার যে জনশৃঙ্খলা কিংবা আসলে নৈতিকতা, এগুলির জন্য যে সমস্ত আইন আছে কিংবা আসলে যে সমস্ত আইন হবে, সেইগুলি দিয়ে যে জায়গাগুলি বাধা দেওয়া হবে, যে বাধাগুলিকে আইনের ভাষায় যুক্তিসঙ্গত বাধা নিষেধ। এখন এখানে যুক্তিসঙ্গত কি আমরা জানি না, এটা ঠিক করে হচ্ছে আসলে রাষ্ট্র। যে যে বাধা নিষেধ দেওয়া হবে এইটার বাইরে আপনার আসলে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এটা আছে। তার মানে আমি অনেক সময় বলি একটু যে আসলে আমি যদি এর সঙ্গে জি জি ওই যে আমি আর একটা প্রশ্ন যুক্ত করেছিলাম, যেহেতু আপনি সংবিধানের কথা ওখানে করতেছিলেন, সেক্ষেত্রে আমরা যদি দেখি এই যে সাদা পোশাকে তুলে নেওয়া এবং জবাব না এইটা দেওয়া, হচ্ছে আরেকটা জায়গা, সেক্ষেত্রে এটা কি সংবিধানের সংবিধান লঙ্ঘন করছে কিনা, না, 32 অনুচ্ছেদ এটা লঙ্ঘন করছে কিনা? সংবিধান, এটা সংবিধান না, এটা সংবিধানের প্রশ্ন। এটা হচ্ছে আসলে পুলিশ রেগুলেশনে পুলিশ কিভাবে অপারেশনে যাবে বা একটা বাহিনী কিভাবে আসলে কাজ করবে, সে কি কি রেকর্ড, মানে থানা থেকে বেরোনোর আগে আসলে কোথায় তার জিডি করবে, থানা থেকে আইসে কি করবে, তার ইউনিফর্ম কি থাকবে, সে তার মানে কি বলে আর্মস কি নিয়ে যাবে, সে আর্মস এসে কি জমা দেবে, তার প্রত্যেকটা জিনিস আসলে এত যে পুরনো আইন, এটা ব্রিটিশের রেগুলেশন, এটার আমরা সমালোচনা করি, কিন্তু সেইখানেও আসলে যে ধরনের বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধেই আসলে আপনার সিভিল ড্রেসে কোনো ধরনের মানুষকে তুলে আনার কোনো অধিকার আসলে পুলিশকে দেওয়া হয়নি কিংবা কোনো বাহিনীকে দেওয়া হয়নি। এখন এইটা হচ্ছে ধরেন আইনের ব্যত্যয়, এইটা আইন অমান্য করে করা হয়। এখন আইন অমান্য করে যখন করা হয় তখন তারা সাধারণভাবে যখন কেউ এলিগেশন করে তখন এটা অস্বীকার করে যে আমরা এটা করি নাই বা আমরা সিভিল ড্রেসে যাইনি। কিন্তু আমাদের দেশে সরকার কিংবা রাষ্ট্র কিংবা আদালত কখনো সরকারের দিক থেকে পিপলকে বলা হয় না যে যদি, যেমন ধরেন আপনার 999 এর কথা বলা হয় কিংবা এখন রিলিফের ক্ষেত্রে 303 এর কথা বলা হয় বা 333 এর কথা বলা হয়, সরকার কখনো এটা বলে না যে আপনাকে যদি কেউ বিনা পোশাকে তুলে আনতে যায় কিংবা এরকম আসলে হয়রানি করতে যায়, আপনি তাকে আসলে চ্যালেঞ্জ করেন, আপনার এলাকার মানুষকে নিয়ে কিংবা আসলে জনগণকে নিয়ে তাকে আটক করেন এবং সন্নিকটে যে থানা আছে কিংবা পুলিশ আছে তাকে তার হেল্প নেন। এইটা হইলে আসলে আপনি বুঝতে পারতেন যে এই জিনিসগুলিকে সে আমলে নিতেছে। অজস্র অভিযোগ ওঠার পরে ধরেন এইসব ব্যাপারে আমাদের কোর্ট কাছারি আদালত, আমাদের সরকার সবাই নীরব থাকে এবং প্রচলিত যে ন্যায়াল আসলে দেওয়া হয় এই দিদারের ব্যাপারে আমি আপনাকে বলি যে দিদারের এই অভিযোগ ওঠানোর পরে দিদারের ব্যাপার থেকে আমরা দেখছি যে টেলিভিশনে ওই অপারেশনস এর যে ডিজি ছিলেন উনি বলছে যে না, আমরা তো এরকম করি নাই, ওইটা করলে তো ওনারা আসলে বলতে পারতেন না যে আসলে আমরা কোন কোন র্যাব আসলে তাদেরকে নিয়ে আসে, আমাদেরকে যেহেতু ওই ফ্যামিলিকে বলে আসলে যে র্যাবের 3 তাকে তুলে নিয়ে আসে, এটা তারা বলছে, এটা সত্য। কিন্তু আমরা যখন আসলে র্যাব 3 রাত্রে যোগাযোগ করছি তারা বলছে তারা আনে নাই, পত্রিকা যখন যোগাযোগ করছে তখন দেখেছেন। তার মানে একটা মানুষকে আসলে তাহলে কে তুলে নিয়ে গেছে, এই এই যে আসলে একটা মানে নিরাপত্তাহীনতার দেশে যখন আসলে আপনাকে একটা নিরাপত্তা বাহিনীর নাম করে তুলে নিয়ে যায় এবং এইটার যখন আসলে কেউ আসলে দায়িত্ব নেয় না, তখন আসলে এই 24 ঘন্টা, যেমন আমরা 24 ঘন্টা তাকে আসলে পাওয়ার আগে যে দুর্ভাগ্য হচ্ছে এরকম যে পাওয়ার পরে মনে হয়েছে যে তারা যে জেলে দিছে এটা যেন একটা বড় শান্তি। তার আগে পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম না যে আসলে সে আছে কি নাই, তাকে তার কোনো এনিমি তুলে নিয়ে গেছে, তার কোনো বাহিনীর কথা বলে নাকি সত্যি সত্যি কোনো বাহিনী তুলে নিয়ে গেছে। এই যে একজন নাগরিকের ধরেন 24 ঘন্টা, অনেকের বেলা এটা 50 দিন, অনেকের বেলা 100 দিন, অনেকের বেলা হয়তো চিরজীবন, এগুলি কে করতেছে, এটা কি আসলে বাহিনী করে নাকি আসলে কে করে, এটা যেহেতু আসলে আমাদের জায়গা থেকে আমাদের বলার ব্যাপার হচ্ছে রাষ্ট্র যেহেতু মানুষের নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে, তাহলে তার জায়গা থেকেই খুব স্পষ্ট করা উচিত যে আসলে আমাদের কোনো বাহিনী সাদা পোশাকে যাবে না, আমাদের কোনো বাহিনী সাদা পোশাকে যায় না। যদি এরকম সাদা পোশাকে আপনাদের কাছে কেউ যায় তাহলে আসলে তাকে চ্যালেঞ্জ করে আপনি 999 ফোন করেন। এইটা যেহেতু করা হয় না তখন আসলে মানুষের মধ্যে এক ধরনের ভীতি এবং সন্দেহ কাজ করে। আর এইটা আইনত ধরেন একেবারে প্রথম থেকে কোনো ইয়ের মধ্যেই নাই, এটার আইনগত অনুমোদনের কোনো জায়গা নেই, এটা হইতে পারে না।
তাহলে আমি গিয়ে আপনাকে গ্রেফতার করে নিয়ে আসবো, সমাজ তো এরকম একটা অনিয়মের মধ্যে চলে যাবে। তো এইটা আমি ক্লিয়ার করতে পারলাম কিনা আমি জানি না। হ্যাঁ, মোটামুটি। আরেকটা বিষয় একটু জানতে চাবো, সেটা হচ্ছে এসবের বিরুদ্ধে, এই যে ঘটনাগুলো ঘটছে, এসবের বিরুদ্ধে রাষ্ট্রচিন্তা কি মনে করে যে কিভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করা যায়? ঐক্যবদ্ধ বলতে সবাইকে রাষ্ট্রচিন্তা নিয়ে তো একটা আরেকটা ঐক্যবদ্ধ জিনিস বলে। আন্দোলন কিভাবে গড়ে তোলা যায়? আসলে রাষ্ট্রচিন্তা বলে যে বাংলাদেশের 50 বছরের যে অভিজ্ঞতা, 50 বছরের অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রটা ব্রিটিশ বা পাকিস্তান আমলের চাইতে খারাপ পর্যায়ে গেছে। এটা হয়েছে যে আপনার ঔপনিবেশিক বলে আমরা গাল দিই তাদেরকে, ধরেন আমাদের টাকা দিয়ে ঔপনিবেশিকরা কি করবে, ঔপনিবেশিক শক্তি আমাদের কি করছে, আমাদের টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে তাদের পুলিশ বাহিনীতে কিংবা আর্মিতে নিয়ে গেছে, আমাদের লোকদের বিরুদ্ধে তাদের ব্যবহার করছে। এখন একটা স্বাধীন দেশে কি হবে? স্বাধীন দেশে আমাদের ছেলে মেয়েরা এই সমস্ত বাহিনীতে চাকরি করবে। আমরা পাকিস্তানি বাহিনীকে ধরেন, তার সাথে আমার ভাষার সমস্যা, তার কাছে আমরা যাইতে ভয় পাইতাম, তাকে আসলে কথা বলতে পারতাম না। এই দেশ স্বাধীন করার তো একটা বড় রকমের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমাদের ছেলেপেলেরা অফিসার হবে, আমাদের ছেলেপেলেরা মিলিটারি হবে, আমাদের ছেলেপেলেরা পুলিশ হবে, সে আমার ভাষায় কথা বলবে, আমার স্বার্থ দেখবে, আমার অধিকার রক্ষা করবে, আমি তারে বলতে পারবো। এই একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের 50 বছরের যে অভিজ্ঞতা, যেটা যে পথে চলতেছে, তাতে দিনে দিনে মানে আমরা বলি যে সরকার এর আগের টার্মে ক্ষমতায় ছিল, তাকে পরের টার্মে ক্ষমতায় দিলে সে আগের চাইতে বেশি নীতিরক হয়। আর আগের টার্মে গেলে দেখবেন যে তার চাইতে বেশি, মানে এইরকম একটা অবস্থার দিকে দিনকে দিন আসলে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আসলে, এবং সন্ত্রাসের দিকে, হিংসার দিকে, বিভাজনের দিকে যাচ্ছে। আমরা মনে করি যে এই যে বিরোধগুলি, রাষ্ট্র চিন্তা যেটা বলে যে বাংলাদেশে রাজনৈতিক বিরোধ কিংবা বিভাজন যেগুলি আসলে আছে, এগুলির অনেকগুলি হচ্ছে কৃত্রিম বিভাজন। এগুলি আসলে মানুষের নিজেদের কোনো বিভাজন না, এগুলির সাথে মানুষের কোনো, আপনারা যেরকম বলেন যে বৈরী দ্বন্দ্ব এবং অবৈরী দ্বন্দ্ব, বাংলাদেশে আসলে যে এই দ্বন্দ্বগুলি আপনাদের ভাষায় যদি বলি যে এদের সবগুলি হচ্ছে অবৈরী দ্বন্দ্ব। এবং যে সমস্ত ইস্যুতে আপনারা প্রধান এবং অপ্রধান কথা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক আসলে আন্দোলন সংগ্রাম হয়, তার সবই হচ্ছে অপ্রধান ইস্যুতে আন্দোলন হয়, প্রধান ইস্যুটাকে আসলে আড়াল করার জন্য। আমরা তো আপনাদের ভাষায় বলি না, আমি লালনের ভাষায় বলি যে এখানে কেশের আরে পাহাড় লুকানো হয়। মানে আপনার চোখের সামনে যদি আপনি এক গুছা চুল ধরেন, এটা দিয়ে আপনি পাহাড় দেখা যাবে না, পাহাড় লুকায় পড়বে, পাহাড়কে আড়াল করা যায়। তো বাংলাদেশে আসলে বাংলাদেশের দুর্ভাগ্যের জন্য যে সমস্ত জিনিস দায়ী, তার একটা বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের যে রাষ্ট্র চালনার যে আইন, রাষ্ট্রের যে প্রশাসনিক আইন, রাষ্ট্রের যে আসলে আয় ব্যয়ের যে আইন, কিংবা রাষ্ট্রের যে অর্থনৈতিক আইন, এই আইনগুলি হচ্ছে আসলে জনগণের বিপক্ষে। আপনার আজকে আলী রিয়াজের একটা লেখা দেখলে দেখবেন যে আসলে কিভাবে এখানকার ঋণ খেলাপিদেরকে আবার নতুন করে আসলে প্রণোদনা দেওয়ার লিস্টের মধ্যে ঢুকানো হয়েছে। এখন ঋণ খেলাপিকে প্রণোদনা দেওয়ার লিস্টে যে ঢুকানো হইলো, এটা তো একটা আইন। ও তো আপনার কাছ থেকে অন্যভাবে শোষণ করে, আপনারা যে শোষণের কথা বলেন, শ্রেণী শোষণ, ও তো এখন ওইটার মধ্যে যাচ্ছে না। ও সরাসরি ব্যাংক বানাইছে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে অন্য ব্যাংকে নিয়ে রেখে দিতেছে। আপনার শ্রেণী শোষণ হইতে হইলে আপনারা যেভাবে আসলে শ্রেণী শোষণটাকে দেখেন, আমার একটা ইন্ডাস্ট্রি বানাইতে হবে, আমি ধরেন গার্মেন্টস শ্রমিককে বেতন কম দিই, এটাকে আপনি একটা শোষণ বলতে পারেন। কিন্তু গার্মেন্টস শ্রমিককে বেতন কম দেওয়ার চাইতে এখানে শোষণের মাত্রা অন্য জায়গায় বেশি। এইখানে ধরেন একটা ইন্টারেস্টিং হিসাব, আমি কয়েকদিন আগে আপনাকে এইটা বলে আমাকে এই কথা থেকে বের হই। আমি ধরেন বাংলাদেশে 48টা বা 51টা ধরেন প্রাইভেট ব্যাংক আছে। প্রত্যেকটা প্রাইভেট ব্যাংক করার জন্য যে পরিমাণ লাইসেন্স ফি এবং যে পরিমাণ জমা রাখতে হয়, তাতে আমি হিসাব করে দেখছি আপনার 22,000 কোটি টাকার মতো হইলে, তারা ধরেন 400 কোটি টাকা আমানত লাগে, 3 কোটি, এরকম ধরেন 21,000 22,000 কোটি টাকা হলে আপনি এই 50-51টা ব্যাংক আপনি চালাইতে পারেন, মানে খুলতে পারেন, লাইসেন্স পাইতে পারেন। এখন এরা ঋণ নিচ্ছে হচ্ছে এই এই ব্যাংকগুলির ডাইরেক্টররা মিলে ঋণ নিচ্ছে হচ্ছে 1.5 কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা। ইনভেস্ট করছে হচ্ছে আপনার 22,000 কোটি টাকা। জনগণের কাছ থেকে, সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের তহবিল সে সংগ্রহ করে ওই তহবিল থেকে সে ঋণ নিচ্ছে হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা।
এখন এর থেকে 25,000 কোটি টাকা ধরেন তার পুঁজি বাদ দিয়ে দেন, তাইলে 25,000 কোটি টাকা বাদ দিলে 1,00,000 কোটি টাকা তারা আসলে তাদের হাতে নিচ্ছে। এবং তার কাছ থেকে কিভাবে ঋণ এটা আদায় করবেন, আদায় করার ক্ষেত্রে কয়েকদিন পর পরে অবলোপন বলে একটা জিনিস বলে যে এটা ব্যাড লোন হয়েছে, এটাকে আসলে আদায় করা যাচ্ছে না, এটা আসলে জিম্মা পাওয়া যাচ্ছে না, এটা যে কথা বলে আসলে শুরু করছিল তারা আসলে ইয়ে করছে না। এইরকম যখন ঘটনাগুলি ঘটে তখন হচ্ছে যে তার আর কোনো ইন্ডাস্ট্রিয়াল সেট আপে যাওয়ার দরকার নেই, মানে শোষণ করার দরকার নেই, সে লুটপাট করলেই পারতেছে। শোষণ করার জন্য একটা সেট আপ লাগে, সে তার ইনভেস্টমেন্ট লাগে, তার শ্রমিক লাগে, তার কারখানা লাগে, কিংবা আসলে জমি লাগে, কোনো একটা কিছু লাগে। কিন্তু যখন আপনি লুটপাট করেন তখন আপনার ওইরকম কিছু লাগে না। এইখানকার যে আমরা বলি যে প্রধান ইস্যু হবে এখানকার লুটপাট এবং পাচার। আর আরেকটা ইস্যু হইতে পারে, এইটা হইতে পারে এখানে প্রধান লড়াইয়ের জায়গা। সেইটা হইলে তার বিরুদ্ধে দেখবেন এখানকার অজস্র যে লক্ষ লক্ষ বেকার কিংবা কোটি কোটি যে বেকার, তার প্রত্যেকের আসলে কর্মসংস্থানের দাবি এটার সাথে সম্পর্কিত। আমরা বলি ধরেন এই টাকাটা পাচার করে নিয়ে গেছে, আমি যদি লুটপাটের জায়গাটা ছেড়ে দিই, বলে যে ঠিক আছে বাবা তুই লুটপাট করছিস, তুই এইখানে ইনভেস্ট করবি, এই টাকাটা তুই এখানে ইনভেস্ট করবি, আমার ছেলেরা কাজ করে খাবে, কথার কথা। তাইলেও ধরেন এখানকার বেকার সমস্যার অনেক দূর পর্যন্ত। কিন্তু এখান থেকে প্রতি বছর ধরেন আমাদের রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ের লোক, তাদের যারা অনুসারী, তাদের ঘনিষ্ঠদের হিসাব অনুযায়ী প্রায় সরকার মানে স্বীকৃত মতে এখান থেকে প্রায় প্রতি বছর 1,00,000 কোটি টাকা পাচার। এখন 1,00,000 কোটি টাকা পাচার যদি হয়, আমরা হিসাব করে দেখছি 10 বছরে তাহলে 10 লক্ষ কোটি টাকা পাচার হয়। আমরা গত 18 সালে হিসাব করে একটা পোস্টার বের করছি, আমরা দেখাইছি যে আসলে যেই টাকা পাচার হয়েছে এই টাকা দিয়ে আপনার 7 লক্ষ কোটি টাকা পর্যন্ত তখনকার হিসাবে। আপনার গ্রাম হয়েছে বাংলাদেশে 84,000, আপনি 7 লক্ষ কোটিরে যদি 84,000 দিয়ে ভাগ করেন তাহলে প্রায় 7 কোটি টাকা আমার প্রতি গ্রাম থেকে নাই হয়েছে। আমি প্রতি ইউনিয়নে ধরেন 15টা গ্রাম ধরলে আমি দেখি যে প্রত্যেক ইউনিয়ন থেকে আপনার 105 কোটি টাকা পাচার হয়েছে। আপনি যদি আপনার প্রত্যেকটা ইউনিয়নে 105 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট দেখাইতে পারেন, একটা উপজেলার যদি 10টা ইউনিয়নে ইনভেস্টমেন্ট থাকে, তাইলে আমাদের যে বেকারত্ব, আমাদের যে ছেলেরা আসলে, আমি যেটা সবসময় বলি যে আমাদের ছেলেরা তার প্রেমিকাকে, তার স্ত্রীকে আসলে নববিবাহিত বউকে রাখে সে যে আসলে কাঠের নৌকা করে সমুদ্র পাড়ি দেয়, সে যে আসলে ভেলায় ভাসে আসলে সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায়, সে আসলে মানে কৃতদাসের জীবন যাপন করে। আমাদের মেয়েরা যে ধরেন যৌন দাসীর চেয়ে আসলে খারাপ জীবন কিনতে যায়, এই টাকাটা তো আনার পরে এই টাকাটা পর্যন্ত পাচার হয়। আপনি এইটাকে আলাপের মধ্যে না এনে যে সমস্ত আলাপকে আমাদের ফেস করতে হয়, এটা গতকালকে আমরা ফেস করছি। আমরা তো এত গুছায় কথা বলতে পারি না, আপনাদের মতো কোনো স্টেটসম্যানশিপ হয় নাই। আমরা এত আসলে, আমি আপনাকে আলাদা করে বলতেছিলাম যে যত চৌকস হয় আর কি প্রেসকে ফেস করার জন্য, আমাদের যেহেতু ধরেন আমরা যেহেতু এইভাবে ফেস করে অভ্যস্ত না, আমরা যেহেতু ধরেন এত চৌকস না কথা বলার ক্ষেত্রে কিংবা আমরা মনে হয় উত্তরটাই আসবো, দুই একটা এরকম প্রশ্ন আচ্ছা আসছে। আমি যেটা আরেকটা বলতেছিলাম, প্রশ্ন যেটা আমার হ্যাঁ এখানেই থাকি। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রধান আপনাদের জায়গায় যদি ধরে বলি যে তাহলে প্রধান দ্বন্দ্বটাকে যদি আপনি আঁকড়ে ধরেন, তাইলে অপ্রধান দ্বন্দ্বের অনেকের সাথে আপনার আসলে অবৈধ দ্বন্দ্ব আপনার মীমাংসা হবে। অনেক সংগ্রাম আপনাকে এর পরে করতে হবে। এক একটা সংগ্রাম একদিনই আপনি সব সংগ্রাম করবেন না, সব সংগ্রাম একদিন হয় না। উপনিবেশের পর্যায়ে যখন থাকেন তখন আপনি আসলে জাতীয় মুক্তির লড়াই করেন আপনাদের ভাষায়। তো আপনি যখন আসলে একটা এইরকম একটা উপনিবেশিক কাঠামোর মধ্যে যখন আছেন, যেটা ব্রিটিশ উপনিবেশের বেলায় আমি স্পেশালি বলি, এই কথাটা বলি আপনার সাথে, এই কথাটা শেষ করি, মনে বেশি সময় নিচ্ছি। আমরা বলি যে আমরা আপনাদের ধারায় ব্রডলি আমরা ধরেন মার্কসিস্ট পলিটিক্স করার চেষ্টা করছি একটা সময়। তো আমাদের যেটা অনেক পরের উপলব্ধি, এই বয়সে এসে আমরা দেখি যে আসলে ব্রিটিশ কলোনি ছিল এরকম কোথাও আসলে মার্কসিস্টরা পাওয়ার সিজ করতে পারেনি। দুনিয়াতে ব্রিটিশ কলোনি ছিল মানে এটা বলা হয় যে মানে এশিয়া থেকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকারও কিছু কিছু, মানে এমন কোনো জায়গা নাই, এমন কোনো মহাদেশ নাই যেখানে আসলে তারা ছিল না। কিন্তু তার কোনো একটা জায়গায় ব্রিটিশ কলোনি ছিল যেখানে তারা তাদের ভাষায় যে আইনের শাসন তারা যেখানে আসলে প্রতিষ্ঠা করতে পারছে, ওইখানে মার্কসিস্টরা কখনো আসলে পাওয়ার সিজ করতে পারে নাই। এককভাবে তো নাই, বিপ্লব তো নাই। পাওয়ার সিজারের ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে আফ্রিকায়, সেটা হচ্ছে অন্যের সাথে কোয়ালিশন করে। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে ব্রিটিশরা শাসনের ক্ষেত্রে যে বিশেষ কায়দাটা বের করছিল, মানে আইনের মাধ্যমে, আইনি কাঠামোর মাধ্যমে যে শাসন,
আইনি কাঠামোর ভেতর দিয়ে এখানকার সম্পদ আসলে ইংল্যান্ডে নিয়ে যাওয়া, আইনি কাঠামোর ভেতরেই পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া, আইনি কাঠামোর ভেতরেই এখানকার ব্যাংক আসলে বাইরে, এখানকার ব্যাংক মালিকরা বাইরে নিয়ে যাওয়া, এই জায়গাটাকে আমরা কখনো আসলে আলোচনার মধ্যে আনি নাই। আমরা যখন এই আলাপগুলি আনি তখন বলে যে আপনারা তো রাজনীতির কথা বলেন, আপনারা কেবল আইন বলেন, আইন চেঞ্জ করলেই কি রাজনীতি চেঞ্জ হয়ে যাবে? আমরা বলি যে এটা হবে না, আইনের রাজনীতি তো অনেক বড় পরিসর, কিন্তু এক একটা জিনিসের এক একটা প্রধান জায়গা থাকে যে আসলে আপনি রাজনীতিটা পরিবর্তন হবে কিসের সাথে। আপনার এখানকার রাজনৈতিক আইনকে পরিবর্তন করার ভেতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনটার একটা বড় সম্ভাবনা আছে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের বিশ্লেষণগুলি এরকম। আমাদের জন্য এই জন্য আমরা প্রধানত পাচারকারী এবং একদম যারা যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল তাদের বাইরে বাকিদের সাথে আমাদের আসলে মনে করি যে তাদের সাথে বোঝাপড়ার জায়গা আছে। তাদেরকে এখন আমরা কিভাবে ডিল করবো এটা আমরা একটু আমি একটা সমপূরক প্রশ্ন আছে এখানে, এই উত্তরের সঙ্গে একটা সমপূরক প্রশ্ন আছে, ওটা একটু আমি আপনাকে যুক্ত করে দিতে চাই। এই লড়াইয়ে কারা আপনাদের শত্রু এবং কারা আপনাদের মিত্র, মানে আপনারা কাদের শত্রু মনে করেন এবং কাদের মিত্র মনে করছেন এই লড়াইয়ে? এই লড়াই আমরা একদম খুবই, যে লড়াইটা লড়ছেন এখন, এই লড়াইটা যেটা আমরা করতেছি, এই লড়াই আমাদের শত্রুর পরিমাণ খুবই কম। আমরা কয়েকশো পাচারকারীর বাইরে, আর সে অর্থে ধরেন আর তাদের বড় জোর ধরেন কিছু তাদের খুবই ডাইরেক্ট বেনিফিশিয়ারি এরকম কিছু মানুষকে বাদ দিলে, এখানে ধরেন ৬৬ সালে শেখ মুজিবুর রহমান যে আসলে ৬ দফা দিয়ে বড় যেরকম বলছে, যেখানে বড় জোর ২১ পরিবার, আমরা এখনো এখানে ধরেন এরকম খুব বেশি পার্থক্য দেখি না। এখানে এখনো পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রটাকে এইভাবে আসলে যারা পরিচালনা করে, তাদের সাথে দেশে বিদেশে মিলে কয়েকশো পাচারকারীর বাইরে, মোটিভেটেড পাচারকারী, আমারও ধরেন আমার মতো একটা লোকের হয়তো ছেলে বাইরে পাঠায় দিয়ে সে তার টাকা পাঠাইতেছে, সেইটা হচ্ছে সে এইখানে নিরাপত্তাহীনতার কারণে। আমরা পাচারকারীদের বলি একটা মোটিভেটেড পাচারকারী আছে, যার কাজই হচ্ছে আসলে বাংলাদেশকে একটা পাচারের ক্ষেত্র হিসেবে বানায় রাখা, এবং তার জন্য এখানে মানুষকে বিভক্ত করে এবং বিভক্তির জন্য কাজ করে, এবং যারা তারপরেও আসলে এটাকে প্রতিবাদ করতে যায় তাকে নিপীড়নের জন্য এক ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা। এই লোকেদের পরিমাণ হচ্ছে ধরেন একটা পরিমাণ হচ্ছে এরা পাচারকারী এবং লুটপাটকারী, এরা পরিমাণে খুবই কম। আরেকটা হচ্ছে আমাদের খুবই নৈতিক অবস্থান আছে যে বাংলাদেশের রাষ্ট্র গঠনের যে লড়াই, যে লড়াই কিংবা দেশ স্বাধীনের যে লড়াই, যেখানে আসলে ৩০ লক্ষ মানুষ আসলে জীবন দিয়েছে, সেই লড়াইয়ের প্রতিপক্ষ হিসেবে আসলে যারা আবির্ভূত হয়েছিল তাদেরকে আমরা আসলে রাজনৈতিকভাবে মনে করি যে তার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব হচ্ছে আসলে জনগণের উপর যুদ্ধ চাপায় দেওয়ার এবং তাকে আসলে জনগণকে প্রয়োজনে খুন করে শেষ করে ফেলার মনস্তত্ত্ব। এই সাংস্কৃতিক দিকটাকে, এই রাজনৈতিক দিকটাকে আমরা আসলে মনে করি। আর বাকিদের মধ্যে আপনারা যেভাবে ভাগ করেন যে আসলে তারপরে নিকটতম মিত্র, তারপরে আর একটু দূরবর্তী মিত্র, এইভাবে আসলে এখনো পর্যন্ত রাষ্ট্রচিন্তা ক্লারিফাই করতে পারে নাই। রাষ্ট্রচিন্তা এখনো পর্যন্ত আমরা বলি যে এটা তো একটা, মানে এখনো পর্যন্ত কতগুলো অ্যাক্টিভিস্টের একটা প্ল্যাটফর্ম, একটা রাষ্ট্রনৈতিক উদ্যোগ, এটা একটা পার্টি না যে আসলে তার সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে পারে নাই। আর আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের আন্তরিক জায়গাটা, আমি আরেকটা কথা বলি তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা আরেকটা জিনিস বলি, এগুলি প্রচলিত রাজনৈতিক ব্যাখ্যার বাইরে গিয়ে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক দলের কর্মী এবং অনুসারীরা একরকম না। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতে এখানে যাদেরকে বোঝায় তারা হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলির মালিক পক্ষ। আর রাষ্ট্রটা যেরকম ধরেন আমরা প্রজাপক্ষ, রাষ্ট্রের একটা মালিক পক্ষ দাঁড়াইছে, রাষ্ট্রের ছাতে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সমস্ত দলে আসলে যাদের যে সমস্ত আদর্শের কথা বলা হয় তারা আসলে ওই আদর্শ চর্চা করে না। এটা হচ্ছে তাদের একটা আমব্রেলা, এটাকে তারা ব্যবহার করে এবং কতগুলি মানুষকে তারা ওইখানে যুক্ত করে। যারা আসলে ওই সমস্ত দলে যুক্ত হয় সেই মানুষদেরকে আর নেতৃবৃন্দকে আমরা এক কাতারে দেখি। সেই জন্য আমাদের ওই ব্যাখ্যার জায়গা থেকে ধরে আমাদের এই ব্যাখ্যাগুলি আরো সামনে আনার আগে আসলে খুব স্পষ্ট করে বলা কঠিন, কিন্তু আমরা এটা বলি যে আমরা প্রত্যেকটা দলের মধ্যে আমরা মনে করি অনেক আন্তরিক, অনেক মানবিক, মানে এইখানকার মাটির মানুষের মতো অনেক মানুষ আছে যার সামনে যদি আসলে সত্যিকারের বিকল্প সে যদি দেখতে পায়, সে যদি আসলে একটা এরকম মুক্তির কোনো সম্ভাবনা আছে এবং সেই মুক্তিটা আসলে অর্জন করা সম্ভব, একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা সে মনে করবে যে এটার মধ্যে তার আসলে স্বার্থ আছে এবং এই স্বার্থটা বাস্তবায়ন সম্ভব, মানে দূরবর্তী না, এরকম না যে এটা
ইহলৌকিকে বাস্তবায়ন হবে না, এটা একটা স্বপ্নের স্বপ্নই থাকবে, এটা অধরা, এরকম কর্মসূচি না। যে কর্মসূচিটাকে সে মনে করবে যে আসলে এটা বাস্তবায়ন যোগ্য, এরকম একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম যদি আসলে মানুষের সামনে দেওয়া যায়, তাইলে এই সমস্ত দলের সাথে অসহায় হয়ে যে মানুষেরা আছে, যাদের কোনো অবলম্বন নাই বলে, যারা আসলে কোনো ধরনের আরেকটা প্ল্যাটফর্ম নাই, কিংবা একটা হতাশা থেকে, কিংবা একটা নিরাপত্তাহীনতা থেকে, কিংবা একটা তার স্বার্থের জন্য, এই মানুষদেরকে আমরা আলাদা করে দেখি। একটা সম্পূরক আচ্ছা, এই জায়গাটা একটা সম্পূরক প্রশ্ন আমার থাকছে, একটু ছোট করে জানতে চাবো, যেহেতু সময় আমরা ই করতে পারছি না, বেশ কিছু ফেসবুকের প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে এক্ষেত্রে আপনারা কি পার্টি গঠনের উদ্যোগ নিতে চান কিনা, অর্থাৎ বিদ্যমান যে পার্টিগুলো রয়েছে তার বাইরে নতুন কিছু? আমরা তো এটা একটা, আমরা মনে করি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তি লাগবে। এই শক্তিটা আসলে একটা পার্টি কিংবা একটা মঞ্চ কিংবা আসলে একটা জোট কি হবে আমরা এখনো এটা জানি না, কিন্তু আমরা মনে করি যে প্রচলিত ধরনের পার্টি দিয়ে হবে না। আমরা 5 জন ঢাকায় বসে ঠিক করলাম যে আমরা একটা পার্টি করতেছি এবং মানুষকে ডাক দিলাম যে আসেন আপনারা আমাদের পার্টিতে, এইরকম কোন পার্টি দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে আহ আকৃষ্ট করা যাবে না, তাদেরকে যুক্ত করা যাবে না, তাদের পার্টিও হবে না। আমরা মনে করি যে এই আলোচনাগুলি আমরা এখন মানুষের সাথে করতেছি, যে বাংলাদেশের সংকটগুলি কি, এটা সমাধান কিভাবে হইতে পারে, এই আলোচনাগুলির জন্য আসলে তাইলে কি ধরনের সংগঠন লাগবে, এই আলোচনাগুলি আমরা একটা প্রচার, আমরা এটাকে বলি রাষ্ট্রচিন্তাকে আমরা বলি একটা প্রচার আন্দোলন, একটা রাজনৈতিক প্রচার আন্দোলন, যেখানে আমরা আসলে লক্ষ লক্ষ মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে আসলে পৌঁছতে চাই, এবং তাদের নিয়েই আসলে একটা রাজনৈতিক উদ্যোগ আমরা আসলে করতে চাই, যে আসলে কি ধরনের পার্টি হবে, কিরকম পার্টি হবে সেটা। সেক্ষেত্রে রূপরেখাটা কি হতে পারে? আমরা এখন পর্যন্ত ধরেন আমাদের একটা, আপনারা যদি আমাদের ইয়েটা দেখেন আর কি, আমাদের একটা ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র আছে, খুবই সংক্ষিপ্ত, এবং ওইটাকে আমরা খসড়া বলছি, খসড়া স্বাভাবিক কারণে। তাও আমরা অনেক আলোচনা করে, অনেকের সাথে আসলে আলাপ করে, শত শত মানুষের সাথে আলাপ করে এটাকে আমরা ফাইনাল করছি, এই পর্যন্ত ফাইনাল আর কি। সেইখানে আমরা বলছি যে আমাদের, যেমন ধরেন আমি প্রথমে বলছিলাম যে আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো আপনার সমন্বয়ক নাই, কোনো সম্পাদক নাই। মানে আমি যে আমার সম্পাদক দাবি করব, তা আমাকে কে বানাইছে সম্পাদক, কাদের সম্পাদক আমি, কিংবা আমাকে আসলে আমরা একটা কেন্দ্রীয় কমিটি বানাই, কাদের কেন্দ্রীয় কমিটি, কে বানাইছে, আমাদের এটা হই নাই। তার মানে আমরা বলতেছি যে আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা সদস্য হইতেছি, বন্ধু সদস্য হইতেছি, ভিন্ন মতের মানুষদের আলোচনা নিতেছি, এবং আমরা একটা, যদি এটা ভালো পরিমাণ মানুষের সাথে আমরা আলোচনার পরে যদি তারা মনে করে যে চলেন একদিন আমরা 1 দিন 2 দিন বা 3 দিন বা 5 দিন ধরে আমরা একটা আসলে কাউন্সিল করি, কিংবা একটা আলোচনা করি, আড্ডা করি, করে আমরা ঠিক করি আমরা সেটার ভেতর দিয়ে যাইতে চাই। আমরা করোনার আগেই ভাবছিলাম যে এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য আমরা একদিন অন্তত একটা প্রতিনিধি সভা করব, কিন্তু করোনার কারণে এটা আমরা ধরেন আটকে গেছে। আমরা এটা করতে চাই, কিন্তু আমরা ধরেন এটার জন্য, ধরেন আপনার সাথে আমার পরিচয় নেই, আপনার সাথে আমার আলাপ নেই, আপনার সাথে আমাদের অনেক মানুষের সাথে আলাপ নেই, আমাদের অস্পষ্টতা কি, আমাদের আসলে ঘাটতি কি, আমরা এখনো কি পারছি এবং কি পারি নাই, আমরা তো মানুষকে বলতে পারি না এগুলো। কিন্তু যেহেতু বাংলাদেশে একটা মারাত্মক রাজনৈতিক সংকট আছে, আমরা যেহেতু একটু ধরেন কনসিস্টেন্টলি কয়েকটা কাজ করতেছি, আমাদের কাছে মানুষের একটা এক্সপেকটেশন দাঁড়াইছে, এবং আমরা এটার জন্য যোগ্য হয়ে ওঠার আগেই মানুষ আমাদের কাছ থেকে অনেক জবাব চাইতেছে, অনেক বিষয়ে বক্তব্য চাইতেছে, আমরা নিজের অনেক জিনিস আসলে স্পষ্ট না। তো সেগুলি আমরা করতে চাই, আমরা করে আসলে মানুষকে জানাইতে চাই, কিন্তু আমরা নিশ্চয়ই একটা বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তনের একটা নতুন রাজনৈতিক শক্তি লাগবে, এইটা আমরা মনে করি। এটা আমরা একটা দল করতে চাই কিংবা মঞ্চ করতে চাই, কি করব এটা সবার মতের ভিত্তিতে আমরা বলতে পারবো, কিন্তু একটা উদ্যোগ নিয়ে আমরা হাঁটতেছি মানুষের কাছে, আমরা মানুষের কাছে যাইতেছি, কথা বলতেছি। এটা শেষ প্রশ্ন, এরপর আমি হচ্ছে ফেসবুকের আসা বেশ কিছু কমেন্টস থেকে আমি অল্প কিছু প্রশ্ন আপনাকে, লাস্ট যে প্রশ্নটা আমার হাতে রয়ে গেছে, আপনারা কি নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের অপশন হিসাবে রাখছেন কিনা, বা আমি যদি বলি আদৌ এখনকার নির্বাচন ব্যবস্থাকে ন্যূনতম গণতান্ত্রিক আস্থা অবস্থায় আছে বা ছিল কিনা? না, বাংলাদেশের 72-এর সংবিধান, ওই যে আপনাদের সাথে আমাদের আরেকটা পার্থক্যের কথা বলি, আপনারা ধরেন শোষকদেরকে বলেন যে একটা শোষক শ্রেণী, রাষ্ট্রচিন্তা মনে করে যে আসলে এখানে শোষকরা শ্রেণী হয়ে ওঠেনি, এটা গোষ্ঠী। শোষকরা শ্রেণীবদ্ধ হইলে, তার একটা শ্রেণী ভিত্তি থাকলে, তাদের নিজেদের মধ্যে ক্ষমতা বদলের জন্য আসলে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পদ্ধতি বের করে, সেইটাকে সে ডিস্টার্ব করেন।
বাংলাদেশে এইটা নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এইখানে কোনো নির্বাচন ব্যবস্থা আসলে শান্তিপূর্ণ পথে যে নির্বাচন হয় না বাংলাদেশে, এবং যারা ক্ষমতায় থাকে তাদেরকে যে নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতা থেকে সরানো যায় না, এটা হচ্ছে সাংবিধানিক আয়োজন। 123 নম্বর অনুচ্ছেদের 3-এ বলা আছে যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে। আর এখানকার এক কেন্দ্রিক ক্ষমতা থাকার কারণে ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাকে কখনো আসলে হারানো যায় না। কেবলমাত্র হারানো গেছে ক্ষমতাসীনদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকারের আমল মানে হচ্ছে 72-এর সংবিধানের যে নির্বাচনী আয়োজনটা ছিল, ব্যবস্থাটা ছিল, এটা থেকে একটা সংশোধন করে সে সরে আসছিল। এই সরে আসার সময়ই কেবলমাত্র কয়েকটা নির্বাচনের ভেতর দিয়ে ধরেন এক সরকার আরেক সরকারকে বদল করছে, কিন্তু এটা আবার টিকে নাই। আরেকটা আদালতকে ব্যবহার করে, কয়েকজনকে ব্যবহার করে এটাকে বাতিল করা হচ্ছে। সো আমরা মনে করি না যে এই নির্বাচনী ব্যবস্থার ভেতর দিয়ে কোনোভাবে আসলে কোনো সরকার পরিবর্তন হতে পারে কিংবা কোনো একটা জিনিস হয়। আমাদের এখানে যে ধরেন হিংসার যে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলিতে যে মাস্টার নির্ভর হয়ে গেল, রাজনৈতিক দলগুলি যে টাকা নির্ভর হয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলিতে যে যারা আসলে নির্বাচনী রাজনীতি করে তাদেরও যে ট্র্যাজেডি, তাদের দলের সবচেয়ে ডেডিকেটেড পরীক্ষিত মানুষটা যে আসলে নমিনেশন পায় না, এইটার কারণ হচ্ছে নির্বাচনী আয়োজনটা এরকম। কারণ সে দেখে আসলে মাস্তান দিয়ে টাকা দিয়ে ওই নির্বাচনটাকে জিতে আসবে, তার দলের জন্য জীবন উৎসর্গ করছে কোন লোকটা, এটাকে তখন তার বিবেচনা করতে পারেন। এই ক্রাইসিসটা, কিংবা ধরেন আসলে যখন আপনার একটা অসম্ভব ক্ষমতা সম্পন্ন আপনি সরকার করতে পারবেন, ক্ষমতায় গেলে আপনার প্রচুর ক্ষমতা হবে, আপনি প্রচুর টাকা পয়সার মালিক হইতে পারবেন এবং এটার হিসাব দেওয়া লাগবে না, এইরকম একটা জিনিসের জন্য যখন আসলে পক্ষ বিপক্ষে আসলে শোষক শ্রেণী যাদেরকে বলেন তাদের, বা আমি বলি শোষক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন অংশের মধ্যে যে দ্বন্দ্ব থাকে ক্ষমতা নিয়ে, কামড়াকামড়ি থাকে, সেইটার যেহেতু শান্তিপূর্ণ কোনো সমাধানের পথ নাই, মানে নির্বাচনের ভেতর দিয়ে যেহেতু তারা পারে না, সেই জন্য এখানে ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, কু বলেন, হত্যাকাণ্ড বলেন, বারবার এখানে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, বারবার এখানে যে ধরেন কু হয়েছে, বারবার যে আসলে এখানে মানুষকে খুন করার জিনিসটাকে আসলে রাজনীতি হিসেবে দাঁড় করানো হয়েছে, তার কারণ হচ্ছে সাংবিধানিক ভাবে নির্বাচনটা না থাকে। তাদের গোষ্ঠীর মধ্যে যদি আসলে শান্তিপূর্ণ ক্ষমতা বদলের পদ্ধতি থাকতো, তাইলে তাদের দলের ডেডিকেটেড লোকের নমিনেশন পাইতো এবং তাদের ওই নির্বাচন তারা করতো, এটা তারা করতে পারে। তো আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশ যে ক্রাইসিসটার মধ্যে পড়ছে এটা একটা সাংবিধানিক শাসনতান্ত্রিক সংকট বলি আমরা, যেখানে নির্বাচনের সংকট, এখানে আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে সংকট, এখানে ধরুন অর্থনৈতিক আইনের যে সংকট, মানে এই রাষ্ট্র পরিচালনার যতগুলি দিক আছে এইগুলির যে সংকট, এগুলি সবগুলি হচ্ছে শাসনতান্ত্রিক সংকট। এইগুলি দূর করার জন্য এক ধরনের নির্বাচন আমরা দাবি করি, এটাগুলি আমরা গণপরিষদ নির্বাচন। এখানকার মানুষের অভিজ্ঞতা হলো একবার 1946 সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল, আরেকবার 1970 সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল। 1970 সালে যে নির্বাচন হয়েছিল এটা কিন্তু পূর্ব পাকিস্তানের 6 দফার ভিত্তিতে একটা সংবিধান রচনা করার জন্য হয়েছিল। এটা এরকম না কেবলমাত্র সরকার গঠনের জন্য হয়নি। পাকিস্তানের সংবিধানটা কি হবে এটা ঠিক করার জন্য আসলে এদেরকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়েছিল। এবং 71 সালের পরে যে এরাই সংবিধান বানাইলো, তার কারণ হচ্ছে তারা এই ক্লেমটাই করলো যে 71 সালে আমাদের জনগণ, 70 সালে আমাদেরকে সংবিধান রচনা করার জন্য যে ভোট দিছিল সেই তাতে আমাদের বসতে দেয় নাই, আমরা আসলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার, এই জন্য আমরা আসলে কনস্টিটিউশন বানাইতেছি। সো আমরা বলি যে এই সংবিধানটার একটা ব্যাপক পরিবর্তন লাগবে। মানে আমরা বলি যে সংবিধানে আপনি যে রাষ্ট্রের যে লক্ষ্য উদ্দেশ্য সেট করছেন, এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে ধরনের গঠনতন্ত্র দরকার, সেই গঠনতন্ত্রটা এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পরিপন্থী। আমরা বলি যে এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ধরনের গঠনতন্ত্র লাগবে সেইটাকে আসলে সংশোধন লাগবে, সংস্কার করা লাগবে, এবং এই সংস্কারটা করতে হবে কোনো একটা ব্যক্তি না, কোনো একটা দল না, কোনো একটা জনগণের আসলে মতামতের ভিত্তিতে তাদেরকে আসলে সংশোধনের জন্য একটা নির্বাচন লাগবে, সেই সভা লাগবে, তারা আসলে জনগণের সাথে আলাপ করে এটা ঠিক করবে। আমরা সেই নির্বাচনটা চাই। ওকে, আমার হাতের প্রশ্ন শেষ হয়ে গেছিল এবং সময়ও যথেষ্ট, বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি হয়তো বা সবগুলো করতে পারবো না, অনেকেই একাধিক প্রশ্ন করেছে, আমি চেষ্টা করবো একটা। আমার মনে হয় যে একবার হচ্ছে যে আমি একটু প্রশ্নগুলো আমি চেষ্টা করেছি সবগুলো স্ক্রিনে দেখিয়ে দেওয়ার জন্য। আমি কয়েকটা প্রশ্ন আমি চেষ্টা করবো আপনাকে এই করে দেওয়ার জন্য, আপনি যদি একটু উত্তর ছোট করে দিবেন। প্রথম প্রশ্নটা আমি যেটা নিচ্ছি, উনি হচ্ছেন লাবণী মন্ডল, একটা প্রশ্ন করেছেন।
আর উনি প্রশ্ন, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে দিতে হবে কোন পথে, এই প্রশ্নটার উত্তর আপনি ছোট করে দিলেন। ওই যে মানে সংবিধান সংশোধনের ভিতর দিয়ে রাষ্ট্র সংস্কার করে আমরা বলি যে সংবিধানে বলা আছে মালিক হবে জনগণ, কিন্তু এটা মালিকানা প্র্যাকটিস করার যে পথ এটা দেওয়া আছে হচ্ছে যে গঠনতন্ত্র অংশে একজনের কাছে, ওইটা ছড়ায় ওই গঠনতন্ত্র অংশটাকে আমরা বলি সংশোধন করে এমন ভাবে সাজাইতে হবে যাতে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে এটার উপরে জনগণের অনুমতি লাগবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা এটা জনগণ তদারকি করার তার ক্ষমতা লাগবে, এবং এটা বাস্তবায়ন না হইলে আসলে সে যাতে ব্যবস্থা নিতে পারে তারও আসলে ব্যবস্থা লাগবে। এই রকমের আইন প্রণয়নের ভেতর দিয়েই, এরকমের কাঠামো করার ভেতর দিয়ে আসলে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা তুলে দেওয়া যায় বলে আমরা মনে করি। ওকে, প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমি নিয়েছি শাহরিন আরাফাতের, ওনার একটা রয়েছে, কোন রাষ্ট্রের গঠনতন্ত্র হলো তার সংবিধান, ওই সংবিধান বদলে ফেলার মধ্যে দিয়ে তো আপনারা রাষ্ট্র ভেঙে ফেলার কথাই বলছেন, তাই নয় কি? আসলে এগুলি তো হচ্ছে খুব প্রতীকী শব্দ, রাষ্ট্র ভেঙে ফেলা এগুলি হচ্ছে আসলে কাব্যিক ভাষা আর কি। আপনি রাষ্ট্র ভাঙ্গা, রাষ্ট্র গড়া এগুলি হচ্ছে আমরা আসলে প্রতীকী মানে অনেকে কবিতার ভাষায় বলি। রাষ্ট্রের আসলে রূপান্তর হয়, পরিবর্তন হয়, সংশোধন হয়, অগ্রসরতা হয় অথবা পশ্চাৎপদ হয়। আমরা যে রাষ্ট্রটাকে এখন বলি, আমরা যে সংস্কারটার কথা বলি, এটা বলি যে এইভাবে বলি, এটা আমার পছন্দের টার্ম, আমি বলি লেস দেন রেভুলেশন মোর দেন রিফর্ম, মানে একটা ব্যাপক সংস্কার লাগবে। আমরা এই কাজটার একটা পার্ট 71 সালে করছি। আমরা 55,000 বর্গ মাইলের উপরে একটা স্বায়ত্ত মানে আমাদের একটা সার্বভৌমত্ব নিচ্ছি। আমরা একটা রাষ্ট্রের আসলে লক্ষ্য উদ্দেশ্য কি হবে তার 90% আসলে আমরা রাষ্ট্রের সংবিধানের মধ্যে উল্লেখ করছি। আমরা এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে ধরনের কাঠামো দরকার এইটা ঠিক না করে আমরা পাকিস্তানি কাঠামোটাকে এখানে বসাই দিচ্ছি। ওই লক্ষ্য উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ যদি আমরা ওই কাঠামোটা বানাইতে পারি এবং এইটার অনুপাতে যদি রাষ্ট্রের অন্যান্য আইনগুলিকে পরিবর্তন করতে পারি, তাইলে আসলে এটা রাষ্ট্র ভাঙা গড়া যাই বলেন, রাষ্ট্রটা পরিবর্তিত হবে, রাষ্ট্রটা জনগণের কাছে চলে আসবে বলে আমরা মনে করি। এখন এটা এটা একটা প্রাথমিক পর্ব, এটা আপনার যতদূর পর্যন্ত নিতে চান ততদূর পর্যন্ত নাও হইতে পারে। আমরা বলি একটা ইমিডিয়েট রিলিফ, আপনি জনগণ অন্তত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাক। আপনার রাষ্ট্র সমাজতন্ত্র থাকবে, আপনার রাষ্ট্রে সাম্যবাদ থাকবে, আপনার রাষ্ট্রে আসলে সেকুলার হবে, আপনার রাষ্ট্র, এগুলি তো এক ধরনের ঠিক করা আছে। তাহলে কোন পথে যাবে সে, সে যে পথে যাবে তাহলে তাদের কাছে আসলে আপনি কি ক্ষমতা দিবেন, কোনটার জন্য কার কাছে কি ক্ষমতা দিবেন, এটা যদি ঠিক করেন তাহলে অনেক দূর পর্যন্ত কাজটা আপনি করতে পারবেন। এইভাবে আমরা মনে করি। এটা ভেঙে ফেলা মনে করলে আপনি ভেঙে ফেলা। জি, ওকে, আর একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা সমসাময়িক, গতকালকে খুব সম্ভবত মানববন্ধনের একটা বিষয় নিয়ে আমরা প্রোগ্রামের আগেও খুব সম্ভবত আলোচনা করছিলাম। রাষ্ট্রচিন্তা কি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর সাথে আপোষ করবে? ঈশা ছাত্র আন্দোলনের রাষ্ট্রচিন্তার সাথে কাজ করা কি সেরকম বার্তা দিচ্ছে না? না না, প্রথমত হচ্ছে যে দিকে রাজেশ নামে একজন এই প্রশ্নটা আমরা 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 যাই হোক, আমি যেটা বলি যে আমরা কোন মৌলবাদের সাথে আসলে কাজ করতে চাই না। আমরা আমরা সমস্ত মৌলবাদকে, আবার এই যে মৌলবাদ গুলি আছে এগুলি আসলে আমরা মানে যারা কাজ করে রাজনৈতিক দলগুলি হয়ে তাদের যে নিজেদের স্বার্থে এটা করে এটা আমরা মনে করি। আমি প্রথম থেকে বলছিলাম যে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলিকে যারা পরিচালনা করে এবং যারা আসলে এটাতে শ্রম গান দেয় তাদের মধ্যে আসলে সুনির্দিষ্ট পার্থক্য আছে। তো মোটা দাগে যদি আপনি ধরেন একটা দলকে বলেন যে এটা এরকম, তাইলে আপনি যে আসলে রাষ্ট্র দলটা চালায় এবং যে আসলে ওইখানে শিকার হয়ে বাধ্য হয়ে ওইখানে গেছে, অনেক মানুষ তো এখন সরকারি দল করে তার মেয়েটা স্কুলে যাবে এটা নিরাপত্তার জন্য, না হয় সে ভাবে যে তার মেয়েটা স্কুলে নিরাপদে যাইতে পারবে না। এখন যে দলটা বানাইতেছে চালাইতেছে এবং যে লোকটা আসলে তার মেয়ের নিরাপত্তার জন্য দলটা করে, আপনি যখন আওয়ামী লীগকে বলেন যে আওয়ামী লীগ হচ্ছে এরকম একটা দল, ধরেন কথার কথা, তখন আপনি ওই মানুষটাকে অকারণে আপনার তার তার সাফারিংসটাকে আপনি বিবেচনায় নিয়ে তাকে না নিয়ে তাকে আসলে আপনি একটা শত্রু মনে করেন। আমরা ওই ভাগটা করতে চাই, কিন্তু আমরা এইগুলির মধ্যেও করতে চাই, এবং কোন মৌলবাদী আসলে চিন্তার ক্ষেত্রে কোন মৌলবাদ নিয়ে আসলে আমরা আপোষ করতে চাই না, কিন্তু কোন সব মৌলবাদের সাথে আমরা আসলে বোঝাপড়া করতে চাই যে আসলে তারা কি মৌলবাদী থাকতে চায় নাকি আসলে তারা পরিবর্তনকামী হইতে চায়। ইসলামী শাসনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাথে গতকালকের যেটা ঘটনা, এটা হচ্ছে আমরা খুবই মানে আমরা যদি বলেন আমরা আমরা আগেও বলছি যে আমরা
একটা খুব মানে আমাদের জন্য আমরা ধরেন আমরা মনে করতেছিলাম যে আমরা রাষ্ট্রের এই সময়ের মধ্যে রাষ্ট্র যে ত্রাণ কর্মের মধ্যে আছে, আমরা ধরেন আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে খাবার দিতেছিলাম, আমরা সামর্থ্য অনুযায়ী ছেলেদের ট্রেনিং করাইতেছিলাম, আমরা পিপি দেওয়ার চেষ্টা করতেছিলাম, যার দূর সামর্থ্য আছে মানুষের কাছ থেকে আইনে এটা দিতেছিলাম। এর মধ্যে ধরেন আমরা অপ্রস্তুত অবস্থায় এমন একটা আক্রমণের শিকার হয়েছি যেখানে দেখেন আমরা কোনোভাবেই প্রস্তুত না, এরকম একটা পরিস্থিতির মধ্যে, এরকম চিন্তার মধ্যে আমরা ছিল না। এটা আপনারা আমাদের ছেলে মানুষই বলতে পারেন, আমাদের অজ্ঞতা বলতে পারেন, আমাদের অপরিপক্কতা বলতে পারেন, যা কিছুই বলেন, আমাদের ঘাটতি বলতে পারেন, সীমাবদ্ধতা বলতে পারেন। কিন্তু আমরা ভাবতেছিলাম যে রাষ্ট্রের এই মুহূর্তে আমরা আসলে রাষ্ট্রকে এবং রাষ্ট্রের মানুষকে, আসলে রাষ্ট্রকে তো না, মানুষকে আসলে রাষ্ট্র তার কাছে পৌঁছার আগ পর্যন্ত আমরা আমাদের সাধ্য অনুযায়ী ধরুন 200 মানুষের কাছে আমরা ছেড়ে দিই। এখন এই কাজটা করার পর্যায়ের মধ্যে একটা ছেলেকে তুলে নিয়ে তাকে আসলে 24 ঘন্টা ধরে পাওয়া যাবে না এইটা, এবং তার এখন করোনার মধ্যে এই ছেলেটা এখন জীবনের ঝুঁকিতে, মানে আমি ব্যক্তিগতভাবে আমি ধরেন এত পলিটিক্যাল লিডারদের মতো এরকম হইতে পারি না, প্রফেশনাল হইতে পারি না। আমি ধরেন বাইরে একটা কোয়ারেন্টাইনে থাকি, কিন্তু আমাদের সাথে কাজ করে একজন তরুণ, তার 3টা বাচ্চা আছে, তার একজন বৃদ্ধ বাবা আছে, জেলখানা থেকে যখন নতুন করে আসামি না নিয়ে ধরেন মানুষকে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন আসলে আপনি একটা করোনার আক্রান্ত হইতে পারে এরকম একটা ঝুঁকির মধ্যে একটা ছেলেকে আমি যেখানে রেখে আসছি। এরকম অবস্থার মধ্যে আসলে আমরা চাইছি যে যারা যারা পারে আমাদের সাথে, এই প্রতিবাদটা আমরা প্রথম দিকে আমরা মানুষের প্রতি খুবই ভাবে দেখছি, ভালোবাসার জায়গা থেকে দেখছি যে দিদারকে কেন্দ্র করে বাংলাদেশের প্রচুর মানুষ আসলে কথা বলছে, এবং আমরা এটা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের মানুষ এইভাবে কথা বলার কারণে রাষ্ট্র সরকার 24 ঘন্টার মধ্যে আসলে থানায় প্রডিউস করছে। না হয় ধরেন এর চাইতে অনেক বড় মাপের মানুষদের আমাদের এখানে অভিজ্ঞতা আছে যে তাদেরকে দেয় নাই। তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে যারা যেখান থেকে দাঁড়াক, আমরা তো কোনো ঐক্য করতেছি না, এটা কোনো ঐক্যবদ্ধ আন্দোলনও না, আমরা নিজেরা কোনো আন্দোলন করার সংস্থা এখনো না, আমরা নিজেরা কোনো দল না, কোনো না, কিন্তু আমরা একটা রাজনৈতিক চিন্তা করি, প্রচার করার চেষ্টা করতেছি। সেইখানে আমরা সবাইকে আসার আহ্বান করছি। আমরা ধরেন আমি পার্সোনালি যে ধরেন কাউকে রিকোয়েস্ট করতে পারা, কাউকে না বলতে পারা এরকমও না, কারণ আমরা একটা আমাদের সামর্থ্যের মধ্যে একটা দেশব্যাপী কল দিয়ে বসছি, যেটাও ধরেন আমাদের জন্য হ্যান্ডেল করা এরকম করোনার ক্রাইসিসের সময় খুব কঠিন, এবং এটা একদিনের মধ্যে। সেই ক্ষেত্রে ধরেন আমাদের বন্ধুরা কিংবা আমরা ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে ছাত্রদের পাশে বলছি, সেই আশাটা নিয়ে যে ধরেন এরকমের একটা একেবারে মানে এত বড় আসলে বিতর্ক তৈরি করবে, এবং এটা থেকে প্রচলিত যে বিতর্কগুলি আছে রাজনীতিতে, প্রচলিত রাজনীতি, সেগুলির আমরা আসলে এরকম ইয়ের মধ্যে পড়বো, এইটা ধরেন আমাদের অপরিপক্কতা। আমাদের ধরেন বুঝতে পারেন যে আমরা এইটা আগে পরিষ্কার হওয়ার আগে আমরা আসলে এই জায়গাগুলোতে গেছি। তবে আমরা যেটা মনে করি যে মানুষ আসলে আমি যে জায়গাটায় সবসময় জোর দিই যে আমি মনে করি যে মানুষ আপনার সততা, আপনার আন্তরিকতা, আপনার ভালোবাসাকে আসলে বুঝতে পারে, এবং আপনি কূট কৌশল করে আসলে মানুষকে জয় করা, আর হচ্ছে আসলে ভালোবাসার ভেতর দিয়ে সততা আন্তরিকতার ভেতর দিয়ে আপনার কজের সাথে দাঁড়ানোর মধ্যে আসলে অনেক সময় কৌশলগত ভাবে এটা ভুল হইতে পারে, আপনার মনে হইতে পারে যে আপনি অনেক ভুল পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমি মনে করি যে এগুলি একটা সময় আসলে এটা প্রমাণ করবে যে আসলে আমরা ওইরকম বড় কোনো ধরনের ভুল কিংবা বড় কোনো ধরনের বিভক্তি তৈরি করার জন্য, কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিব্রত হোক, কিংবা আসলে আমাদের বিপ্লবী ছাত্র মৈত্রীর বন্ধুরা বিব্রত হোক, এরকম কোন একটা জায়গা তৈরি করার জন্য আমরা আসলে সবাইকে ডাকি নাই। আমরা ভাবছি এটা খুব সরল বিশ্বাসে, আপনি বলতে পারেন পলিটিক্সে সরল বিশ্বাস চলে কিনা, কিন্তু আমরা করতে চাইছি। এবং এটা যদি আমাদের বলেন যে এটা আমাদের অপরিপক্কতা, আমাদের দোষ, আমাদের সীমাবদ্ধতা, আমরা এটা গাড়ি নিতে রাজি আছি। কিন্তু আমরা বিশ্বাস করি যে সব মানুষের এক একটা দুর্যোগের সময়ে অনেক জিনিসকে আসলে অতিক্রম করে মানুষ দুর্যোগের মুহূর্তে অনেক ক্ষেত্রে, আমি যেটা প্রথমে আপনাকে বলছিলাম যে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে, তাইলে আসলে সেই লোকটা আসলে হিন্দু কি মুসলমান, আস্তিক কি নাস্তিক, পাহাড়ের কি সমতলের, এটা আমরা দেখার কথা না। আমরা মনে করি যে প্রথমে আসলে আগুন লাগানোর জায়গাটা নিবানোর চেষ্টা করা। আমরা মনে করি যে বাংলাদেশে এরকম একটা বড় রকমের দুর্যোগের মুখে, সেই ক্ষেত্রে আসলে আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের কোনো কোনো বন্ধু যারা যারা পারছে, যাদের সাথে তারা তাদেরকে যোগাযোগ করছে, এবং আমরা কাউকে আসলে বিব্রত করার জন্য, কাউকে আসলে কষ্ট দেওয়ার জন্য, কিংবা কারোর মধ্যে আসলে বিভেদ তৈরি করার ইচ্ছা থেকে করিনি। সেটার জন্য আসলে আমরা আসলে একটা
নতুন লার্নিং এর ভেতর দিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আচ্ছা, আমি অভিজ্ঞতা থেকে যাই হোক, লাস্ট প্রশ্ন যেটা আমি নিতে চাচ্ছি সেটা হচ্ছে জিসান আহমেদ। উনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, শেষ যে প্রশ্নটি করেছেন, বর্তমান ফ্যাসিবাদী শাসন উৎখাতের জন্য কি করা উচিত বলে মনে করেন, খুব ছোট করে। আমরা এগুলি আমাদের আলাপের মধ্যে বলছি। আমরা মনে করি যে ফেসিবাদ তো কোনো একটা লোক না, কোনো একটা দল না, কোনো একটা ব্যক্তি না। বাংলাদেশের আরেকটা, এটা একটা লম্বা হয়ে যায়, আমাদের এগুলি আলাপ করা আছে অন্যান্য আমাদের ডকুমেন্টে। আমরা বলি বাংলাদেশের সংবিধানটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। এখন এটা স্বৈরতান্ত্রিক সংবিধানে আপনি যদি কতদূর আপনি ক্ষমতা চর্চা করতে পারবেন, এটা নির্ভর করে হচ্ছে আপনি যে দলটা ক্ষমতা নিল সেই দলের আসলে কি পরিমাণ এই ক্ষমতা চর্চা করার অন্যান্য আনুষঙ্গিক শক্তি আছে। ধরেন এরশাদ হচ্ছে গ্রামাটিক্যালি সবচেয়ে বড় স্বৈরাচারী, কারণ সে নির্বাচিত না। কিন্তু এরশাদের আমলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। কেন? কারণ তার কোনো দল ছিল না। মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যখন দলীয় প্রতিষ্ঠান মানুষের যোগ হয়, তখন আসলে একটা সিভিল মানুষের কাছে গিয়া রাষ্ট্র পৌঁছার আগে দলের কর্মী গিয়ে যেভাবে আসলে তাকে দমন করার জন্য নামতে পারে, সেইটা আসলে একটা রাষ্ট্র, পুলিশ, মিলিটারি অত দূর গিয়ে পুষতে পারে না। এখন যখন সে একটা দল জোগাড় করে, সেই দলটা যদি দুর্বল হয়, তাহলে ওই সময় দেখবেন যে এর চেয়ে একটু বেশি মানে কম গণতন্ত্র। যদি একটা ব্যক্তি ক্ষমতা দখল করে, তাহলে দেখবেন যে রাষ্ট্র, যে ব্যক্তি হোক, সেই সময়ে মানুষ একটু বেশি অধিকার ভোগ করে। যে সময়ে আসলে এর চাইতে একটা লুজ, মানে ধরেন দলটা আসলে এতটা সংগঠিত না, জাতীয় পার্টি ধরেন সব সুবিধাবাদী মানুষ, ওদের কোনো ইয়ে নাই, আদর্শিক কোনো ভিত্তি নেই, তখন দেখবেন যে তাদের আসলে জনগণের উপরে দমন পীড়ন করার ক্ষমতা কম। বিএনপি তার চাইতে একটু যদি আসলে অর্গানাইজ হয়, তাহলে বিএনপির সময় দেখবেন যে সে আর একটু বেশি আসলে মানুষকে দমন করতে পারে। আওয়ামী লীগ যদি ধরেন তার চাইতে শক্তিশালী সংগঠন হয়, তাহলে তার সময় দেখবেন যে সে আসলে রাষ্ট্রযন্ত্র এবং তার শক্তিশালী সংগঠন মিলে আসলে সে জনগণকে আসলে নিপীড়ন করার ক্ষেত্রে অনেক বেশি আসলে সুবিধা ভোগ করে। বাংলাদেশের কাঠামোটা হচ্ছে এরকম, মানে এখানে কোনটা ফেসিবাদ হয়ে উঠবে এটা নির্ভর করে যে রাষ্ট্র ক্ষমতাটাকে আসলে সে কতটা দক্ষতার সাথে, কত ঐকমত্যের সাথে সে ব্যবহার করতে পারে। তার আসলে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে তার পুলিশ পুলিশ এগুলির বাইরে কত বুদ্ধিজীবী আছে, কত মিডিয়া আছে, কত মত প্রকাশে মানে আপনার ইয়ে আছে, কত দলীয় ক্যাডার আছে, কত কর্মী আছে, তারা কতটা ট্রেন্ড, এর উপরে অনেকটা নির্ভর করে। সো বাংলাদেশের ফেসিবাদ তোলার জন্য আমরা বলি যে প্রথমত এটার ভিত্তি হচ্ছে আসলে সংবিধান। এই সংবিধানটাই হচ্ছে স্বৈরতন্ত্র গড়ে তুলছে। স্বৈরতান্ত্রিক সংবিধানে যখন জনপ্রিয়তা যুক্ত হয়, রাজনৈতিক জনপ্রিয়তা যুক্ত হয়, তখন এটা ফেসিবাদ হয়। তো এই রকমের জিনিসগুলিকে মোকাবেলা করার জন্য আসলে তার যে বেসিস, এই বেসিসটাকে আসলে ইয়ে করা লাগবে। আপনি দেখবেন যে যে দল যখন বিরোধী দলে যায়, সে তো গণতান্ত্রিক হইতে চায়। শেখ হাসিনার তো সরকার যখন আসলে বিরোধী দলে ছিল, তখন কি আসলে উনি অনেক বেশি গণতান্ত্রিক কথা বলে নাই? মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেগুলিকে গণতন্ত্র মনে করে। কিংবা ধরেন বিএনপি যখন আসলে অপোজিশনে, তখন তাকে কি অনেক বেশি গণতান্ত্রিক মনে হয় না? কিন্তু যখন সে আসলে ক্ষমতায় থাকে, তখন কি সে আসলে এই আচরণটা করে? করে না, কারণ সে ক্ষমতায় যাই হচ্ছে আসলে এক ধরনের এখানে ক্ষমতাটাই তাদেরকে যারা আনে এবং যারা তাদেরকে ব্যবহার করে, তারা যেটা বলছিলাম এখানে পাচার করার জন্য, এখানে লুটপাট করার জন্য সে করে। এখানকার কিছু এজেন্ট আছে, আন্তর্জাতিক কিছু এজেন্ট আছে, এটা ব্যবসার নামে করে, উন্নয়ন প্রকল্পের নামে করে, বড় বড় প্রজেক্টের নামে করে করে এখানে একটা বাগবাটোয়ারা করার জন্য তাদেরকে একভাবে তৈরি করে, ব্যবহার করে এবং মানুষকে দমন করে। মানুষের সম্পদটা তারা একভাবে তুলে নেয়, যারা বিদেশি তারা একভাবে তুলে নেয়, দেশি যারা তারাও তুলে আসলে বিদেশে পাঠায়, কারণ এটা তারা এখানে সিকিউরড মনে করেন। দুই পথে এখানকার সম্পদ পাচার হয়, ওইটা ওই মডেলে। তো সেই জন্য আমাদের উত্তরটা হচ্ছে যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বেসিস হচ্ছে, আমরা বলি যে স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর বিরুদ্ধে আপনি যদি আলাপ করেন, তাইলে এটা হচ্ছে একটা কমন জায়গা হইতে পারে। আপনি, আমরা যেটা গতকালকের অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝছি, আপনি, আমার কাছে মনে হয় যে আপনি যেটা ইতিবাচক দেখবেন, আপনার যেটা দেখবেন যে দুইটা দলই, দুইটা সংগঠনই ধরেন তারা এই বিব্রত হয়েছে, একজনের বিব্রত দেখে আরেকটা বিব্রত হয়েছে, কিন্তু দুইটা বিবৃতির মধ্যে একটা জিনিস দেখবেন, তিদার এরকম যারা যারা আসলে মানে আক্রান্ত হয়েছে, তারা মুক্তি দাবি করছে, এই আইনটা তারা বাতিল চাইছে, দুইটা দলই চাইছে। তার মানে এই যে আইনের যে আসলে নিপীড়নের যে হাতিয়ার, এইটার ব্যাপারে তারা তো প্রত্যেকে একমত। সেই জায়গাটা হয়তো একই সাথে দাঁড়াবে কিনা, এগুলি রাজনৈতিক হিসাব, আমরা তো আসলে রাজনৈতিক দল যেহেতু করি না, আসলে
এখানে বহু ধরনের প্র্যাকটিস আছে, যে ধরেন ঐক্যবদ্ধ আন্দোলন হয়, যুগপৎ হয়, ইস্যু ভিত্তিক হয়। আমরা এগুলি যেহেতু ধরেন একটা বিপর্যস্ত অবস্থা বলবো, আমরা আসলে এটা প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি। কিন্তু আমি এই সম্ভাবনা দেখি, আমি মনে হয় যে আপনি আপনি ইসলামিস্ট হন, সোকল্ড ইসলামিস্ট হন, কিংবা আপনি সোকল্ড মার্কসিস্ট হন, তো আপনার তো আসলে স্বৈরতন্ত্রের আন্ডারে তো আপনি আসলে প্রেশারের মধ্যে আছেন। আপনার স্বৈরতন্ত্রের কাছে ইসলামও নিরাপদ না, স্বৈরতন্ত্রের কাছে আসলে মার্কসিজমও নিরাপদ না, আপনার পাহাড় নিরাপদ না, সমতল নিরাপদ না। তাইলে আপনি স্বৈরতন্ত্রকে যদি একটা কমন ফ্যাক্টর লাগে, কোন একটা জিনিসকে আসলে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য একটা ঐক্যবদ্ধ হওয়ার শর্ত লাগে, যেখানে আপনার আমার বিরোধের পরেও আমাদের একটা ঐক্যবদ্ধতার জায়গা। বাংলাদেশের রাষ্ট্রচিন্তার যদি কোনো ক্রেডিবিলিটি কোনোদিন দাঁড়ায়, রাষ্ট্রচিন্তা যদি কোনো কারণে আসলে এখানে প্রশংসিত হয়, তাইলে আমি বিশ্বাস করি প্রশংসিত হবে এই কারণে যে রাষ্ট্রচিন্তা বাংলাদেশের আগামীতে যে বিষয়ে বাংলাদেশের পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হইতে পারে, সেইটার জায়গা হচ্ছে এখানকার শাসনতন্ত্র পরিবর্তনের দিকটাকে আসলে সে ফোকাস করছে। সেইটাই আসলে এখানকার মানুষ ঐক্যবদ্ধ করবে, এবং সেই ঐক্যের মধ্যে আসলে বিরোধিতার সাথেও আসলে স্বকীয়তা রেখে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে। রাষ্ট্রচিন্তা এটাকে আসলে এখনো পর্যন্ত প্ল্যান করতে পারেনি, কিন্তু এটা নিশ্চয়ই আমরা এই প্রজেক্ট এটা নিয়ে আমরা কাজ করব। আমরা আরো কিভাবে এটাকে আসলে দক্ষতার সাথে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি, এটা করবো। ধন্যবাদ। আশা করি যে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন এতক্ষণ এবং যারা অনেকেই প্রশ্ন করেছেন, সকলের প্রশ্ন আমি সময়ের স্বল্পতার জন্য নিতে পারিনি। আশা করব যে এই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে আমরা পেয়ে যাব, এবং সবচেয়ে বিষয় যেটা, যে গত কয়েকদিন ধরে রাষ্ট্রচিন্তা, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছিল মানুষের মনে। আশা করা যায় তার অনেক উত্তরই আজকে এখান থেকে পাওয়া গিয়েছে। এবং আপনাকে কায়েম ভাই, আপনাকে কষ্ট করে আমাদেরকে এত সময় দেওয়ার না জন্য, না, আপনাদের অনেক ধন্যবাদ, এবং যারা গুরুত্বপূর্ণ এতক্ষণ যে আসলে যুক্ত বিষয়গুলো। ছিলেন। সরি, জি, হ্যাঁ হ্যাঁ, না আমি বলতে বলেন চাই কায়েম যে ভাই। যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন এত ধৈর্য সহ, এবং তাদের প্রত্যেকের কাছে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং রাষ্ট্রচিন্তার জায়গা থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এবং আমরা আমাদের আবারও বলছি যে আমাদের কারণে, আমাদের অপরিপক্কতার কারণে যারা আসলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আসলে পড়েছেন, আমরা তাদের এই জিনিসটার জন্য আসলে এক ধরনের ক্ষমতা মানে দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে কাউকে আসলে বিব্রত করার আমাদের কোনো অভিপ্রায় নাই, আমরা এটা চাই না। সবাইকে ধন্যবাদ। আমিও সেই একই জায়গাটাই মনে করবো, যে কেউ হয়তোবা কাউকে কখনোই ইচ্ছাকৃতভাবে বিব্রত করার চেষ্টা করেন না, এবং বিষয়টাকে আমরা ওইভাবেই দেখার চেষ্টা করব। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আবারও নতুন পর্বে নতুন অতিথি নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।